গল্প ভালোবাসি তোমায়, লেখা SSH। আমি আরিশা রহমান মেঘ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে। আব্বু আদনান রহমান একজন ব্যবসায়ী, যার কারণে বেশিরভাগ সময় সে বাইরে থাকে। আর আম্মু তাসফিয়া রহমান একজন গৃহিণী। এই হলো আমাদের ছোট্ট পরিবার। আমার কোনো ভাই বোন নেই, যার কারণে আব্বু আম্মুর খুব আদরের। সবাই বলে আমি নাকি দেখতে অনেক কিউট। কলেজে ছেলেরা নাকি দেখলেই ক্রাশ খায়। আমি বুঝি না আমার মধ্যে কি এমন আছে যার জন্য ক্রাশ নামক বাস খাইতে হইব। হ্যাঁ, মানলাম গায়ের রং একটু ফর্সা, তাই বলে বাস থুকু ক্রাশ খাইতে হইব। যাক, প্রসঙ্গে আসি, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু মজার বিষয় হলো আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা ছেলে নাই, সবগুলোই মেয়ে। কারণ আমি ছেলেদের একদম সহ্য করতে পারি না, যার কারণে 5 জনই মেয়ে। তার মধ্যে তনিমা হলো আমার বেস্ট ফ্রেন্ড। তনিমার বাড়ি আমাদের বাড়ির কাছে, আর বাকিদের বাড়ি মোটামুটি দূর। আমার বান্ধবীদের মধ্যে সবাই মিঙ্গেল, একমাত্র আমিই সিঙ্গেল। আমার এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আমাদের বাড়িটা ভালোই বড়, ডুপ্লেক্স বাড়ি। আর এত বড় বাড়িতে শুধু আমি, আম্মু আর জরিনা খালা আমাদের বাড়িতে টুকটাক কাজ করে আর এখানেই থাকে। অনেকটা বোরিং টাইম পাস করতে হয়। যাক, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম আমার রুমটা উপরে। সুন্দর স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হলো। মনে মনে ভাবলাম, আমি তো আমার রুমে, তাহলে বৃষ্টি কোথা থেকে আসল? চোখ খুলে দেখি আমার ভিলেন আম্মু আমার ওপর পানি ঢালছে। আম্মু, কিরে, আর কত ঘুমাবি? সকাল কয়টা বাজে দেখেছিস? কলেজ যাবি না? আমি বুঝি না এই মেয়ের এত ঘুম কোথা থেকে আসে। আমি উফ, আম্মু, তুমিও নাকি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম? দিলে তো স্বপ্নে জল ঢেলে। আম্মু, হয়েছে আর স্বপ্ন দেখতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার বাড়ছি। তারপর উঠে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিচে গেলাম। এই খাওয়ার জন্য আমার কম কথা শুনতে হয় না। আমি কি করব, খেতেই ভালো লাগে না। তাড়াহুড়া করে বের হলাম আমি আর তনিমা, একসাথে কলেজ যাই। প্রতিদিনই বেচারি আমার জন্য দাঁড়িয়ে থাকে। এইখানে আমার কোনো দোষ নেই, সব দোষ আমার ঘুমের। এই ঘুমের জন্যই দেরি। তাড়াহুড়া করে হাঁটছিলাম, এই সময় কোথা থেকে জানি একটা সাইকেল এসে জোরে ধাক্কা মারলো। কিছু বুঝে ওঠার আগেই সাইকেলের লোকটা আমার কানে এসে সাইকেল দাঁড় করালো। বিশ্বাস করুন, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেমন কোনো হাতির সাথে সংঘর্ষ হয়েছে, যার কারণে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেলাম। মেজাজটাই খারাপ হয়ে গেল। এমনি দেরি হয়ে গেছে, তার উপর আবার ইউক্য ঝামেলা। মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি তার দিকে না তাকিয়েই। নিচে তাকিয়েই গালি দেওয়া শুরু করছি। কোথা থেকে কানা কোনা হাতি আইসা পড়ল রে। দেইখা সাইকেল চালাইতে পারে না। চালাইতে পারে না যখন রাস্তাঘাটে নামি, কেন সাইকেল নিয়া? আরে তনিমা, আমারে ওঠা। আমার মাথাটা আর একটু হলে ফাইটে যাইতো। তারপর তনিমা আমারে ধইরা ওঠায় পরে তাকা, দেখি একটা ছেলে। দেখি ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। যেমন তেমন তাকানো না, পুরো হা কইরা। আমি আবার আমার কথা শুরু করি। ইয়ে, চোখে কি দেখতে পান না নাকি? আর যেই জিনিস পারেন না সেই জিনিস নিয়ে বের হন কেন? মিকু, চল, দেরি হয়ে যাচ্ছে। তনিমা, হোক দেরি, এর তো আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়ব। একে তো ধাক্কা মেরেছে, তার উপর সরি না বলে কেমন ড্যাব ড্যাব করে তাকায় আছে। কি হলো, কানে শুনতে পান না নাকি? আমি যে কথাগুলো বললাম লোকটার কোনো হলদলি নেই। কিছুক্ষণ পর উল্টো আমাকে গালা কথা শোনায় দিলে। সরি বলা তো দূর থাক, নেহাত কলেজে দেরি হয়ে যাচ্ছে, নয়তো এই ছেলেকে আজকে বুঝিয়ে দিতাম যে আরিশা রহমান মেয়ে কি জিনিস। ও
আসতে দেরি হওয়ায় কলেজে একটা ক্লাস মিস করলাম, পরে বাকিগুলো করলাম। ছুটির পরে সবাই ঘিরে ধরলো কেন দেরি করে আসি। পরে তনিমা ওদেরকে সব খুলে বলল। কলেজ শেষে আমরা প্রাইভেট পড়ে একেবারে আসি। আজকে মেজাজটা খারাপ থাকায় আর পড়তে গেলাম না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম আজকে নেহাত তারা ছিল, নয়তো এই ছেলের 12টা বাজিয়ে দিতাম। এই খব্বিসের জন্য আজকে আমার দিনটাই মাটি হয়ে গেল। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল। ওই ঘটনাটি আমি ভুলে গেছি এমন নয়, মাঝে মাঝে এই লোকটাকে দেখি, তখন মনে হয় মাথায় তুলে আছাড় মারি। কিন্তু দুঃখ এই হাতিকে তুলতে পারবো না। আজকে আমার মনটা খুব ভালো, কারণ আজকে আব্বু এসেছে আর আমার জন্য এতগুলো চকলেট এনেছে। খুশি মনে কলেজ শেষে পড়তে গেলাম। গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একই স্যারের চেয়ারে সেই দিনের ছেলেটা বসে আছে কেন? তারপর আমার এক বান্ধবীকে বললাম এই হাতিটা এখানে কি করছে। তারপর ও যা বললো তা শুনে আমার মাথায় যেমন আকাশ ভেঙে পড়লো। কি বলে ও এটা নাকি স্যারের ছেলে, আর আজকে নাকি এই লোকটাই পড়াবে। মনে মনে 101টা গালি দিতে থাকলাম। খব্বিস, এনাকন্ডা, হাতি, টিকটিকির লেজ। এই খব্বিসটা কিভাবে স্যারের ছেলে হতে পারে ভাবতে লাগলাম। কারণ স্যার এত ভালো যেইখানে সেইখানে এই লোকটা, যার কথার কোনো রসক্স নেই। এই কিভাবে স্যারের ছেলে হতে পারে? আমার ভাবনার মাঝে ফোড়ন ঢুকিয়ে উনি বলে উঠল, সবাই কি বসবে নাকি দাঁড়িয়ে পড়া শেষ করবে? উনি লোকটা যে কথাটা আমাকে বলেছে সেটা বুঝতে আমার অসুবিধা হলো না, কারণ এখানে সবাই বসে একমাত্র আমিই দাঁড়িয়ে আছি। যাই হোক, কোনো রকম চুপ করেই পড়া শেষ করলাম। অন্যদিন হলে পুরো প্রাইভেট মাথায় তুলে রাখতাম, আর আজকে এই খব্বিসের জন্য আমি চুপ। ভিতরে ভিতরে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি, কিন্তু সামনে কিছুই করতে পারছি না। আমি মেয়ে নাকি চুপ করে বসে আছি? ভাবা যায়। সব এই খব্বিসের জন্য। স্যার একটু ব্যস্ত থাকায় এই খব্বিসরাই আমাদের পড়ায়, আর আমার পক্ষে চুপ থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যেমন বুকে পাথর চেপে ধরে কষ্ট সহ্য করার মতো। আজকে প্রাইভেট বন্ধ। আমি যেমন হাফ ছেড়ে বাঁচলাম। কথা না বলে চুপ করে থাকাটাই কি কষ্ট এই কয়েকদিনে আমি ভালো বুঝতে পেরেছি। কথা না বলে কি থাকা যায় আপনারাই বলুন। যেখানে আমি মেয়ে সারাদিন ননস্টপ কথা বলে সবার মাথা খারাপ করে ফেলি। বিকেলবেলা বারান্দায় বসে আছি আর সময়টা উপভোগ করছি। আমার ফুল খুব প্রিয়, তাই বারান্দায় অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি। কয়েকটা গাছে ফুলও ফুটেছে। হালকা মৃদু বাতাসে ফুলের গাছগুলো দোল খাচ্ছে। বাড়ির সামনে লাগানো কাঠগোলাপ গাছেও ফুল ফুটেছে। চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। হালকা মৃদু বাতাসের সাথে ফুলের গন্ধ উপভোগ করছি। এটুকুই কি যথেষ্ট নয় মনটাকে ভালো করার জন্য? হঠাৎ মনে হলো আমি কেন তার জন্য কষ্ট করে চুপ থাকবো। ধাক্কা তো সেদিন ওই খব্বিসটা মেরেছিল। কষ্ট তো সে করবে। আমাকে সরি না বলে ছাড়িয়ে দেওয়ার শাস্তি তো সে পাবে। কাল থেকে তুমি বুঝবে এই মেয়েকে ধাক্কা দিয়ে সরি না বলার ফল কি। যেই ভাবা সেই কাজ। পরের দিন গেলাম পড়তে, শিখে আসা হাসি। তা দেখে উনি তো এক প্রকার হা করে রইলেন। আমাদের হাসাহাসিতে উনি যে বিরক্ত হচ্ছেন উনাকে দেখে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। মাঝে মাঝে ধমকও দিচ্ছেন। কে শোনে কার কথা? আমি তো চাই উনি বিরক্ত হন, আর বিরক্ত হয়ে যেন আর না পড়ায়। আমার ঠিক কাজও করলো। উনি আর পড়াবেন না। স্যারকে নাকি না করে দিয়েছে।
কথাটা শুনে ইচ্ছা করছিল লুঙ্গি ডান্স দিতে। তারপর গেলাম পড়তে, আজকে স্যার আমাদের পড়ালেন। ওহফ, কি শান্তি! যাক, খব্বিসটার চেহারা আর দেখতে হবে না। অসহ্য লোক একটা। কয়েকদিন যাবৎ স্যারই আমাদের পড়ায়। এর মধ্যে ওই খব্বিসটার সাথে দেখা হয়নি। আজকে হঠাৎ স্যার অসুস্থ হয়ে পড়েন, তাই স্যারের কথায় ওই খব্বিসটা পড়াবেন। আজকে আমি আর কথা বলিনি, সারাটা সময় চুপচাপ রইলাম। উনিও আজকে চুপ রইলেন। এর মাঝে কয়েকবার তাকিয়েছিল। উনার চোখ দুটো অসম্ভব লাল, কেমন নেশা ভরা চাহনি। চোখ দুটো যেমন কিছু বলতে চাইছে, কিন্তু এই চোখের ভাষা বোঝার সাধ্য আমার নেই। ধুর, যা খুশি হোক আমার কি। মেক কন্ট্রোল ইউর মাইন্ড। তুই একটু বেশিই ভাবছিস। রাতে ঘুম হয়নি বোধ হয়, তাই চোখ লাল হয়ে আছে। জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। বারে বারে মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। আশেপাশে তাকায় দেখি আর কে নয়, খব্বিসটা আমার দিকে তাকিয়ে আছে। কেমন ব্যথাত দৃষ্টি। তার চাওয়া দেখে আমার একটু খারাপ লাগলো। একবার ভাবলাম জিজ্ঞেস করি, আবার ভাবলাম থাক, দরকার কি। পাশের টেবিলের উপর একটা বই দেখতে পেলাম। বইটা ওনারই। কি হয়েছে আপনার? আপনার কি মন খারাপ? কথাটা একটা কাগজে লিখে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমি ভুল না হলে কার্ডটা ওনার চোখ এড়ায়নি। পড়া শেষ হলে বাড়িতে চলে আসি। রাতে পড়তে বসে হঠাৎ ওনার কথা মনে পড়লো। আমার এখনো ওনার জন্যই খারাপ লাগছে। আচ্ছা, উনি আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? আমাকে কি উনি কিছু বলতে চাইছিল? ধুর, আমি এসব কি ভাবছি, নিজের মাথায় নিজে টোকা দিয়ে। উনি কেন আমাকে কিছু বলতে চাইবে? আর আমি এবার কেন এই খব্বিসটাকে নিয়ে এত ভাবছি? যাই হোক, আমার কি যত সব। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। সবাই একসাথে মাঠে বসে আড্ডা দিচ্ছি। তনিমা, দোস্ত চল আজকে ছুটির পরে ফুচকা খাই। ঈশিতা, কিন্তু পড়ার দেরি হয়ে যাবে। পরে স্যার রাগারাগি করলে। এই হয়েছে আমার পড়াওনি। একদিনই সব উল্টায় ফেলবো। স্যার কিছু বলবে না? বললে আমি দেখে নেব। আমি? আচ্ছা, যদি কিছু বলে তারপর তোর খবর আছে। ঈশিতা, তনিমা, ওই তোর খাওয়া লাগবো না, আমরা খাইয়েই যাবো। তোর খাওয়া লাগ না বোনা, তুই একা একা পড়তে যা। কিরে, সবাই খাবি তো? হুম, সবাই একসাথে। আমি? আচ্ছা, আমি বুঝলাম না, অন্যদিন তো তুই সবার আগে লাফালাফি শুরু করছো। আজকে তোর কি হয়েছে? ঈশিতা, আমি কেন না করতেছি তোরা পরে বুঝবি। আমি যা ভাবতেছি তা না হইলেই হয়। আমি কি ভাবতেছ তুই? তনিমা, আর এই ওর কথা বাদ দে তো। ও আর কি ভাবতে পারবো। আমি? আচ্ছা, তাহলে ফাইনাল সবাই ফুচকা খাবো। তনিমা, এখন চল, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যাই। ঈশিতা, আমার কথা পাত্তা দিলি না তো পরে বুঝবি। আমি হুম, আগে ফুচকা খাই, পরেরটা পরে দেখা যাইব নে। মিশন ফুচকা। কলেজ শেষে গেলাম ফুচকা খেতে। ছুটির পর এই সময়টা খুব ভিড় থাকে, তাই একটু বেশি দেরি হয়ে গেল। খুশি মনে পড়তে গেলাম। খুশি মনটা মুহূর্তেই ভাঙা কাচের মতো টুকরো টুকরো হয়ে গেল। কারণ স্যারের চেয়ারে ওই খব্বিসটা বসে আছে। খব্বিসটা কি হলো, তোমরা এত লেট করে এসেছো কেন? ঈশিতা, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। উনি যেই রাগিয়ে আল্লাহই জানে কি শাস্তি দেয়। আমার কানের সামনে ফিসফিস করে,
আমি আর এর একটা তোর রাগি, মেরে তো ফেলবে না। খব্বিসে কি হলো, কথা বলছো না কেন? ই মানে স্যার, ঈশিতা। খব্বিসে কি মানে করছো? যা বলার ক্লিয়ারলি বলো। তনিমা, আসলে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। একটু দেরি? 20 মিনিট লেট? যা খেয়েই তো এসেছো, এখন দাঁড়িয়ে থাকো। খব্বিসরা, কি লোক করে বাবা, এইটুকুর জন্য দাঁড়িয়ে থাকতাম। সাধে কি আর তোকে খব্বিস বলি? উগান্ডা খচ্চর। বিয়ে হবে না তোর, দেখে নিস। বউ জুটবে না তোর কপালে, হু। ঈশিতা, এখন ঠেলা সামলা। বলেছিলাম না তখন কেউ আমার কথা শুনেনি। ওই চুপ করতো, এমনি মেজাজটা খারাপ হয়ে রয়েছে। আর একটাই কানের সামনে প্যাচ প্যাচ শুরু করছে। আমি। ঈশিতা, সব দোষ তনিমার। তনিমা, খাওয়া দাওয়া শেষ, এখন সব দোষ আমার। এই হলো বন্ধু জাতি। কেন রে তখন তোরা না খাতি? এখন আমার দোষ সব। বইসা থাকলেও কথা শেষ হয় না, দাঁড়ায় থাকলেও শেষ হয় না। বাঁচালে এক একটা খব্বিসরা। খব্বিসরা বলে কি? আমাদের মুখ দিয়ে আমরা কথা বলি, তাতে তোর কি? তোর মতো সবাই কি মুখে কুলু পেটে বসে থাকবে নাকি? গম্ভীর লোক একটা, মনে মনে। পাক্কা 20 মিনিট পর বসতে দিছে। অসহ্য লোক একটা। দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আমাকে দাঁড় করিয়ে রাখার ফল তোকে ভোগতে হবে, খুব। মনটাই খারাপ হয়ে গেল। আজকে কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না, আর তাই চুপ করে রইলাম। ভুল মুডটাই খারাপ করে দিল। এই লোকটাকে আমার একদম সহ্য হয় না। দেখলেই গা জ্বলে উঠে। চুপচাপ পড়া শেষ করে বাড়িতে চলে এলাম। এসেই আম্মুকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আমার মেয়েটার? আম্মু। ভালো লাগছে না আম্মু। কেন? শরীর খারাপ দেখি। গায়ে হাত দিয়ে? না আম্মু, মন খারাপ। আজকে আমার মনটা একটুও ভালো নেই। কিছু ভালো লাগছে না। তুমি আব্বুকে বলো না আসতে, আমরা কোথাও ঘুরতে যাই। ঠিক আছে, আমি এখনই তোর আব্বুকে বলে দিচ্ছি। তারপর আমরা ঘুরতে যাব। এখন খুশি? অনেক খুশি। তুমি হচ্ছ সব মায়ের বেস্ট মা। আই লাভ ইউ। হয়েছে, আর পাম নিতে হবে না। ফ্রেশ হয়ে আয়, খাবার বাড়ছি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। ও কি মজা, আব্বু আসলে ঘুরতে যাব। আমার যে কি খুশি লাগছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। সকালে কলেজে চলে এলাম। আজকে আমি অনেক খুশি, কারণ আম্মু বলেছে আজকে আব্বু আসবে। সব বান্ধবীদের বললাম যে আব্বু আসলে আমরা ঘুরতে যাব। কলেজ শেষে পড়তে গেলাম। আমি আর খেয়াল করিনি চেয়ারে কে বসে আছে। হঠাৎ তাকিয়ে দেখি কব্বিসটা বসে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। খুব রাগ হলো। সাথে সাথে ভ্রু কুঁচকে তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলাম। উনিও চোখ নামিয়ে নিলেন। বাড়িতে এসে দেখি আব্বু এসেছে। দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু, তুমি কেমন আছো? কখন এসেছো তুমি? আমি ভালো আছি। দুপুরেই এসেছি। তুমি কেমন আছো? আর আমার মাম্মিটার নাকি মন খারাপ। মন খারাপ ছিল, এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছে। আচ্ছা আব্বু, তুমি এখানে একেবারে চলে আসো না, আমরা একসাথে থাকবো। জানো তোমাকে কত মিস করি। আচ্ছা, ওখানের কাজগুলো গুছিয়ে কিছুদিনের মধ্যেই চলে আসবো। এবার খুশি? হুম, অনেক। শুরু হয়ে গেছে বাবা মেয়ের পাগলামি।
রান্নাঘর থেকে আম্মু আস্তে আস্তে বলল, বেশি আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ, এখন আমার কোনো কথা শুনতে চায় না। কি বলো তাসফিয়া, আমার একটা মাত্র মেয়ে, মেয়েকে আদর করবো না তো কি করব? হুম করো, কে মানা করেছে? আরো মাথায় তোলো। আম্মু, কিন্তু মামুনি তুমি মার কথা শুনো না কেন? এখন থেকে মায়ের কথা শুনবে। ঠিক আছে, ঠিক আছে আব্বু, এই তো আমার গুড গার্ল। আচ্ছা মামুনি, তুমি ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি আম্মু আর আব্বু বসে আছে। আমি গিয়ে তাদের পাশে বসলাম। কালকে কলেজ না গেলে কোনো সমস্যা হবে? আব্বু, না আব্বু। ঠিক আছে, কালকে তাহলে আমরা ঘুরতে যাব। আব্বু। সকালে ঘুম থেকে উঠে ড্রেস নিয়ে বসলাম। কোনটা পরবো বুঝতেই পারছি না। পুরো বিছানা ছড়িয়ে আছে কাপড়ে। কিছুক্ষণ পর আম্মু আসল, কিরে কি হাল করেছিস ঘরের? এভাবে কাপড় ছড়ানো ছিটানো কেন? কোনটা পরবো বুঝতেই পারছি না। সবগুলো কাপড়ই পুরান হয়ে গেছে। কি, গত সপ্তাহে না কাপড় কিনলি, এখনই পুরান হয়ে গেছে? আম্মু, ওইগুলো আর ভালো লাগে না। এখন বলো আমি কি পরবো? ওইগুলো কি সব তুই পরেছিলি নাকি শুধু একটাই পরেছিলি? এখন এখান থেকে একটা পরে নে। আম্মু, বলছো ঠিক আছে পড়ছি। আমি তো তোমার বাধ্য মেয়ে। হ্যাঁ, তাহলে তো আমার ভালোই ছিল। আচ্ছা, একটু পর বের হবো, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। ওহফ, এই মেয়েকে নিয়ে আর পারি না বাপু। এর কপালে যে কি আছে আল্লাহই জানে। অনেক ঘেটে একটা মেরুন কালারের ড্রেস নিলাম, এটা পরেই ঘুরতে গেলাম। আমরা সারাদিন অনেক জায়গায় ঘুরেছি, আবার শপিং করেছি। আসার সময় রেস্টুরেন্টে গিয়ে রাতে ডিনার করে একেবারে বাসায় এসেছি। আমাদের বাসায় দিয়ে আব্বু আবার চলে গেছে। সারাদিন ঘুরে খুব ক্লান্ত লাগছে। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে পারি, জমালাম ঘুমের রাজ্যে। সকালে কলেজে গিয়ে সবাইকে বললাম কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি কি করেছি। কলেজ শেষে পড়তে গেলাম, গিয়ে দেখি খুব বিশ্রা বসে আছে। আমি চুপচাপ বসে পড়লাম। টেবিলের ওপর দেখি ওই দিনের বইটা রাখা, ভেতরে কিছু আছে। খুলে দেখি ওই কাগজটায় যেটাতে আমি ওনার মন খারাপের কথা লিখেছিলাম। লেখাটার নিচে কিছু লেখা আছে। ভালো করে পড়ে দেখি লেখা মনটাই তো নিজের কাছে নেই, কেউ একজন চুরি করে নিয়ে গেছে। লেখাটা পড়ে আমি কিছুটা অবাক হলাম। এই খব্বিসের মন আবার কে চুরি করলো? যেই করুক আমার কি, আল্লাহই জানে কোন মেয়ের কপাল পুড়ল। যেই খব্বিস আর গম্ভীর, আল্লাহ বাঁচাই ওই মেয়েরে। কালকে রাতে হঠাৎ জ্বর এসেছে, ভেবেছিলাম একদিনেই সেরে যাবে, কিন্তু না, এই জ্বর তো দেখছি সারার নামই নিচ্ছে না। আমার সচরাচর জ্বর আসে না, আর আসলে খুব সহজে সারে না, এই হলো সমস্যা। জ্বর আসার কারণে কলেজ প্রাইভেট যেমন বন্ধ হয়েছে, তেমন আমার খাওয়া দাওয়া আকাশে উঠেছে। আজকে 4 দিন হলো জ্বর এখন একটু কম। এই 4 দিনের জ্বর আর খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে। ঠিক মতো দাঁড়াতে পারি না। এর মাঝখানে আব্বু এসেছে। আমার জ্বর একটু কমেছে, তাই সকালে আব্বু চলে গেছে। সকাল বিকাল তনিমার সাথে ফোনে কথা হয়। আজকে নাকি ওরা আসবে। ও কয়েকবার এসেছিল, বাকিরা আজকে আসবে। বিকেলে ওরা সবাই এসেছে, সাথে আরেকজনও এসেছে যাকে আমি কল্পনায়ও আশা করিনি। আমি কি ঠিক দেখছি? চোখ কচালাম, না আমি তো ঠিকই দেখছি। খুব বিশ্রায় এসেছে, সবার সাথে দাঁড়িয়ে আছে। ওনার মুখটা একদম শুকিয়ে গেছে, চোখ দুটো দিনের মতো অসম্ভব লাল। আমি শুয়েছিলাম, আম্মু আমাকে আটশো করে নিচে গেলেন সবার জন্য নাস্তা আনতে। সবার সাথে মন খুলে কথা বলতে পারছি না।
কারণ উনি সামনে বসে আছে। কেমন অস্বস্তি লাগছে। কত কথা জমে আছে এই 4 দিনের। সব কথা কি আর সবার সামনে বলা যায়? উনি হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা তোমরা কথা বলো, আমি নিচে আছি, বলে উনি চলে গেলেন। তারপর 4 দিনের জমানো কথা বলতে পেরে যেন নিজেকে খুব হালকা লাগছে। একটু পর ওরা নিচে চলে গেল। তারপর উনি আসলেন, আমার পাশে একটা চেয়ার টেনে বসলেন। উনি আমার পাশে বসাতে কেমন যেন অস্বস্তি লাগছে। কিছুক্ষণ পর উনি বললেন, শরীর এখন কেমন? উনি কিছুক্ষণ চুপ থেকে আমি উত্তর দিলাম ভালো। তারপর আবার নীরবতা। উনি আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন। চোখ দুটো ছলছল করছে, যেমন চোখের পাতা পড়লেই পানি পড়ে যাবে। তারপর অন্যদিকে ঘুরে গেল, বোধহয় চোখের পানি আড়াল করতে। কিন্তু উনি কেন কাঁদছে? আমার জন্য কাঁদছে? উনি কেন আমার জন্য কাঁদতে যাবে মনে মনে ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর আমার দিকে তাকালো। ঠিকমতো খাওয়া দাওয়া করো না? চেহারার কি হাল করেছ? মুখটা একদম শুকনো হয়ে গেছে। আমি একটু রাগী দৃষ্টিতে তার দিকে তাকালাম। মনে মনে বললাম, আমাকে বলছে আমি না হয় অসুস্থ, তাই আমার চেহারা এমন দেখাচ্ছে। ওনার চেহারা এমন কেন? কেমন জানি অনাহারি ভাব। বাড়িতে খাবার দেয় না নাকি খেতে? আমি আবার কথা না বলে থাকতে পারি না, তাই বলেই ফেললাম, আমি না হয় অসুস্থ, তাই আমার চেহারা এমন। আপনার কি হয়েছে? আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? তুমি রাগলে যে তোমাকে অসম্ভব সুন্দর লাগে, সেটা কি তুমি জানো? উনি সেটা আপনাকে বলতে বলিনি। যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। আমি যদি বলি তোমার জন্য। উনি আমি তো পুরাই হ্যাং। খুব বিশ্বা বলে কি? মাথা ঠিক আছে নাকি? আপনি কি বলছেন এগুলো? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, কিন্তু আমি ঠিক নেই। আজকে 4 দিন তোমাকে দেখি না, যেন আমার কেমন লাগছিল। দম বন্ধ হয়ে আসছিল। 4টা দিন আমার কাছে 4 বছরের মতো লাগছিল। আরিশা, তুমি কি আমাকে একটুও বুঝো না? উনি কথা বলছে আর কাঁদছে। ছেলে মানুষ নাকি কান্না করে না? উনি তো পুরো মেয়েদের মতো কান্না করছে। হঠাৎ উনি আমার হাত ধরে হাতে ওনার কপাল ঠেকিয়ে বলতে লাগলেন, ওনার স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। এই কয়দিন তোমাকে দেখতে না পেয়ে পাগলের মতো হয়ে গেছিলাম জানো। খুব কষ্ট হচ্ছিল। উনি পুরো বাচ্চাদের মতো কান্না করছে। উনার কান্না দেখে আমার খুব খারাপ লাগলো। আমার জন্য উনি এত কষ্ট পেল। হঠাৎ মনে হলো, কেন এত কষ্ট পাবে আমি উনার কি? তখন আমি বললাম, কেন আমার জন্য এত কষ্ট পেলেন? কি হই আমি আপনার? আমি জানি না, কিছু জানি না। শুধু জানি তোমার কিছু হলে আমার কষ্ট হয়, সহ্য করতে পারি না। উনি কেন কষ্ট হয় আপনার? ভালোবাসি তোমায়। হ্যাঁ, আমি ভালোবাসি তোমাতেই কষ্ট হয়। উনার কথা শুনে আমি পুরাই হ্যাং হয়ে গেলাম। কি বললো উনি এটা? আমি সাথে সাথে হাতটা হেঁচকা দিয়ে সরিয়ে নিলাম। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন আপনি জানেন? উনি যেমন এতক্ষণে হেসে ফিরলেন। কেন জানি আমার চোখ দিয়ে পানি পড়ছে। উনি হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমি যা বলেছি মাথা ঠিক রেখেই বলেছি। আমি আমার মনের কথা তোমাকে বলেছি। এখন তুমি কি উত্তর দেবে সেটা তুমি জানো। তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়তে আসবে। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কথাগুলো বলেই উনি চোখ মুছে হনহন করে বেরিয়ে গেলেন। আমিও চোখের পানি মুছে ভাবতে লাগলাম ওনার বলা কথাগুলো। কি বলে গেলেন উনি? উনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো উনাকে ভালোবাসি না। ভালোবাসা তো দূর, সহ্যও করতে পারি না। কি উত্তর দেব আমি গিয়ে? কি উত্তর দেব? আবার বলে দেব আপনি আমাকে ভালোবাসেন, তাতে আমার কি? আমি তো আপনাকে বাসি না। যত সব। এই ২৪ লোককে ভালোবাসতে পাই গেছে হো।
হঠাৎ আমার ভাবনার মাঝে তনিমা ঘরে এলো। কিরে মেঘ, তুরব ভাই এভাবে চলে গেল কেন? আমরা কত করে ডাকলাম তারপরেও দাঁড়ালো না। তনিমা, তুরবকে? আমি প্রশ্ন করলাম। তনিমা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুই সত্যিই জানিস না তুরবকে? তনিমা, আশ্চর্য, আমি তোকে মিথ্যা কেন বলবো? আমি কি করে জানবো তুরবকে? আমি, আমাদের সাথে যে এসেছে উনি কে? তনিমা, কেন? স্যারের ছেলে। স্যারের ছেলের নাম কি? তনিমা, আমি কিভাবে জানবো? স্যারের ছেলের নাম তুরব, তুই সত্যিই জানিস না? তনিমা, আবার একই কথা। আমি সত্যিই জানি না ওনার নাম তুরব। ছেলেদের বিষয়ে আমার ইন্টারেস্ট কম, সেটা তুই ভালো করেই জানিস। আর ওনাকে তো আমার একদম সহ্য হয় না। সেক্ষেত্রে ওনার নাম না জানাটা কোনো আহামরি কিছু না। আমি সত্যি তোকে কিছু বলার নেই। তনিমা, এই বলেও চলে গেল। কিছুক্ষণ পর সবাই চলে গেল, কিন্তু আমার মাথায় এখনো ওনার কথাগুলো ঘুরছে। উনি কি আসলেই আমাকে ভালোবাসেন, নাকি এটা ওনার মোহ? ছেলেদেরকে আমার বিশ্বাস নেই। এখন এই মেয়ে পছন্দ, তো কয়েকদিন পর আরেকটা। আমি বাবা এইসব ঝামেলায় নেই। এটা হয়তো ওনার মোহ। 2 দিন পর এমনিতেই কেটে যাবে। আরো একদিন লাগলো আমার পুরোপুরি সুস্থ হতে। অনেকদিন পর কলেজে যাচ্ছি। সবাই কত কথা বলছে, কিন্তু আমার তাতে কোনো মন নেই। আমি এখনো ওই খুব বিশ্বের কথা ভাবছি। ভাবলাম ওনার সামনে আর যাব না। সামনে পড়লেও কথা বলবো না। এটাই ঠিক হবে। কলেজ শেষে পড়তে গেলাম, গিয়ে দেখি ওই খুব বিশ্ব বসে আছে। কিছুক্ষণ পর স্যার এসে বলল এখন থেকে নাকি উনি আর পড়াবেন না। কারো কোনো সমস্যা থাকলে বলতে। সবাই সম্মতি দিল। উনাকে দেখেই কেমন জানি হার্টবিট বেড়ে গেল। ভিতরে কেমন যেন ভয় হতে লাগলো। বারবার মনে হচ্ছে উনি আমার দিকে না তাকাক। তাকালেই কেমন যেন লাগছে। আগে তো এমন হয়নি। আজকে কেন এমন হচ্ছে? আমাকে ভালোবাসে এটা আমি জানি বলে। চুপচাপ পড়লাম। উনি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেই না। এক প্রকার ইগনোর করতে লাগলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। ওনার সাথে আগে যতটুকু কথা হতো এখন সেটাও বন্ধ করে দিয়েছি। কেন দিয়েছি নিজেও জানি না। আজকে পড়তে গিয়ে দেখি ওনার চোখ প্রচন্ড লাল। দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে শেষ করে বের হতে যাব, হঠাৎ উনি আমার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ এভাবে সামনে আসাতে ভয়ে আটকে উঠলাম। আমার সাথে সবাই চলে গেছে। আমার ব্যাগ গুছাতে একটু দেরি হওয়ায় পিছনে পড়ে গেছি। এখন নিজের কপাল নিজে চাপড়াতে ইচ্ছে করছে। কেন যে দেরি করতে গেলাম, না হলে তো এভাবে সামনে পড়তে হতো না। তনিমাটাও আজকে আমাকে রেখে চলে গেল। হঠাৎ উনি বললেন, সমস্যা কি? এভাবে ইগনোর করছো কেন? আমি কিছু না বলে চুপ করে রইলাম। কি হলো, কথা বলছো না কেন? সামনে থেকে সরুন, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি যাব বলে চলে আসতে নিলাম। হঠাৎ উনি আমার হাত ধরে বললেন, এইভাবে কষ্ট না দিলেও পারো। আমি জানি তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি। ভালো না বাসলে বলে দাও, এইভাবে ইগনোর না করে। কারণ তোমার কথা না বলা আমাকে খুব কষ্ট দেয়। হাত ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর এখান থেকে যেতে পারবে। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, হাত ছাড়ুন। বলেই হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলাম। বিয়ে বলেছিলাম হাতি। হাতির শক্তির সাথে কি এর আমার মতো মশার শক্তি কখনো পেরে ওঠে? আগে বলো, ভালোবাসো কিনা? আমার ভিতর দিয়ে যেমন ঝড় বয়ে যাচ্ছে। কি উত্তর দিব নিজেও জানি না। কি হলো বলো? ভালোবাসি না আপনাকে, শুনেছেন?
ভালোবাসা তো দূর সহ্যও করতে পারি না আপনাকে। কথাটা বলার সাথে সাথে উনি আমার হাত ছেড়ে দেন। বাইরে বের হয়ে হঠাৎ তনিমাকে সামনে দেখে ভয় পেয়ে যাই। ওকে দেখে একটু ঘাবড়ে যাই। ও কি শুনে ফেললো সব? নির্ঘাত এখন প্রশ্ন করে জ্বালিয়ে মারবে। কিরে তুই না চলে গেছিস? এখানে কখন এলি? আমি কেন না আসলে বুঝি ভালো হতো, তাহলে তোদের এইসব কথা শুনতে পারতাম না। তনিমা, আরে তুই ভুল বুঝছিস। আমি তোকে বলতামই। কবে বলতি? সবও তো শেষ করেই দিয়েছিস। তনিমা, আচ্ছা চল এখন। যেতে যেতে সব তোকে বলছি। তারপর তনিমাকে সব বললাম। আর যাই বলিস আমার মনে হয় তুরাব ভাই তোকে সত্যিই ভালোবাসে। তুই না করে কাজটা ঠিক করিসনি। তুই যখন অসুস্থ ছিলিস জানি শুনি আমার কাছে প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করতো। আমি তো প্রথম ভেবেছিলাম এমনি। পরে যখন বললাম আমরা তোকে দেখতে যাব, উনি বলল উনিও নাকি যাবে। তখন আমার একটু একটু সন্দেহ হয়েছিল। ভেবেছিলাম তোকে বলবো পরে আর বলা হয় নাই। এখন দেখি আমার সন্দেহই ঠিক। তনিমা, এইসব ভালোবাসা কিছু না। এইগুলো ওনার মোহ। দেখবি 2 দিন পর ঠিক কেটে যাবে। দেখ মেঘু, তুই ওনাকে ভালোবাসিস না সেটা তোর ব্যাপার। তাই বলে ওনার ভালোবাসাকে তুই অসম্মান করতে পারিস না। তনিমা, বাড়িতে এসে কারো সাথে কথা নেই বলে ঘরে এসে পড়ি। দরজি বন্ধ করে বসে ওনার কথাগুলো ভাবতে লাগলাম। একটু বেশি বলে ফেললাম হয়তো। যতই হোক এভাবে বলা ঠিক হয়নি। যাই হোক সামনে দেখা হলে সরি বলে দেব। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে নিচে গেলাম। বসে নাস্তা খাচ্ছি। কেমন যেন অস্থির লাগছে, ভালো লাগছে না। কালকের কথাগুলো মাথায় আসছে খালি। কিরে কি এত ভাবছিস? হ্যাঁ হ্যাঁ আম্মু বলো। আমি তো কখন থেকেই কত কথা বলছি। তোর কি শরীর খারাপ? রাতে কতবার ডাকলাম উঠলি না। রাতেও কিছু খেলি না। এখনো কিছু খাচ্ছিস না? না আম্মু, শরীর ভালোই। খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম, আর তুমি তো জানোই আমি একবার ঘুমালে আর কিছু হুঁশ থাকে না। তাহলে এখন কি এত ভাবছিলি? দেখ আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি, তুই আমাকে না। সুতরাং তোর চেহারা দেখলেই আমি বুঝতে পারি তুই কেমন আছিস। তাই বলছি কোনো সমস্যা হলে আমার কাছে শেয়ার কর। আসলেই মায়েরা বুঝি এমনই, কিছু না বলতেই সব বুঝে যায়। কিরে আবার কোন ভাবনায় ডুব দিলি? এখন তো আমার সন্দেহ হচ্ছে। এই তুই আমাকে বলতো কারোর সাথে আবার কোনো ঝামেলা পাকিয়ে আসিসনি তো? আম্মু, তোমার মনে হয় আমি সব সময় ঝামেলা পাকাই? তা নয়তো কি। আমার মেয়ে তো খুব ভদ্র, তাই বলছি। সত্যি করে বল আবার কোন ছেলের পিছনে লেগেছিস? নিশ্চয়ই ছেলের বাড়ির লোক কিছু বলেছে। ও হফ। আম্মু তুমি থামবে? এই তুমি আমাকে বোঝো। কি সব বাজে বাজে বকে যাচ্ছ? তাহলে বল সত্যিটা কি, আমিও শুনি। কোন ছেলের পিছনে আবার লেগেছিস? এবার আমি লাগিনি, আমার পিছনে লেগেছে। এটা আবার নতুন কি? তোর পিছনে লাগলেই কি তুই পাত্তা দিস নাকি? কত মেয়েরা প্রেম করে আর আমার মেয়ে নাকি ছেলেদের সহ্য করতে পারে না। তারপরে বল ছেলেটা দেখতে কেমন, বাড়ি কোথায়? হায় আল্লাহ, কি মুসিবতে পড়লাম। এখন তো দেখছি পেটের সব কথা বের করে তারপর ছাড়বে। ছেলেটা দেখতে মোটেও সুন্দর না, আজ তো একটা হাতি খব্বিশ মার্কা লোক। হয়েছে এবার, বলেই চলে আসলাম। যাব বাবা, কি হলো এটা? মানুষ কখনো হাতি হয় নাকি? এই মেয়ের চোখে পৃথিবীর সব ছেলেই অসুন্দর একমাত্র ওনার বাবা ছাড়া। মাঝে মাঝে মনে হয় এটা আমার মেয়ে। আমার মেয়ে হতে যাবে কেন? এটা তো ওর বাবার মেয়ে, পুরো বাবার মতো হয়েছে। হা,
কলেজে এসেও মন বসাতে পারছি না। বুঝলাম না এত কেন ভাবছি আমি। কলেজ শেষে পড়তে গেলাম, দেখি স্যার বসে আছে। স্যার পড়াবে আজকে? স্যার তো ওই দিন বললো স্যার আর পড়াবে না। এত কিছু না ভেবে পড়তে থাকলাম। আমাদের ব্যাচের একজন ছেলে হঠাৎ বলে উঠল, স্যার ওই দিন না বললেন তুরাব ভাই এখন থেকে পড়াবে? ছেলেটা, না, তুরাব আজকে হোস্টেলে চলে গেছে। কালকে বললো ও নাকি আর এখানে থাকতে পারবে না, ওইখানে থেকেই নাকি পড়তে হবে, তাই চলে গেছে। স্যার, পাশ থেকে তনিমা আমাকে গুঁতো দিল। কি গুঁতোচ্ছিস কেন এভাবে? তারপর আমার কানের কাছে এসে ফিসফিসে বলল, আমার মনে হয় এইসব মিথ্যা কথা। তুই কালকে না করেছিলি বলে তুরাব ভাই চলে গেছে। আয় আমার মনোবিজ্ঞানী, তোর এই মনে হওয়ার জন্য তোকে একটা চুমু দেই। কাছে আয় ডাইনি। এহ, অসভ্য মেয়ে কি বলে। লাগবে না আমার তোর ওই চুমু। তবে রে, তুই আজকে বের হ, তারপর দেখিস কি হাল করি। পড়ার মাঝখানে হঠাৎ খেয়াল করলাম পাশে একটা বই, ভিতরে একটা অর্ধেক বের করা একটা কাগজ। বের করে দেখি কাগজের উপরে আমার নাম লেখা। নামটা দেখে কাগজটা নিলাম। সাথে মানুষ থাকায় পড়তে পারিনি, ব্যাগের ভেতর ভরে রাখি। পড়া শেষ করে বাড়িতে চলে আসি। কিছুদিন পর আমাদের ফাইনাল পরীক্ষা, তাই সবকিছু ভুলে পড়ায় মন দিতে হবে। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। ব্যাগে হাত দিতেই ওই কাগজটা হাতে পড়লো। বের করে কাগজটি পড়তে লাগলাম। মেঘ, আমি প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তখনই তোমায় ভালো লেগেছে। ওই দিন যখন তুমি হঠাৎ আমার সাইকেলের সামনে এসেছিলে, তোমার দিকে তাকিয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেছিলাম। তোমার রাগী চাহনিতে আমাকে পাগল করেছিলে। আমার ভিতরটা কেমন যেন লাগছিল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সময়টা যদি ওখানেই থেমে যেত আর আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। আমার জন্য ওই দিন থেমেছিল না। ওই দিন আমি বাড়িতে এসেছিলাম কয়েকদিনের জন্য, কিন্তু তোমাকে দেখার বাড়িতে বলি আমি আর হোস্টেলে যাব না, এখান থেকেই প্রস্তুতি নিই। বাড়িতে সবাই রাজি হয়। তারপর তোমাকে দেখার জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। তোমাকে দেখাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছিল। হঠাৎ একদিন আব্বু বলল তোমাদের পড়াতে, তোমাকে ওইখানে দেখে কতটাই খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। হঠাৎ তুমি আসা বন্ধ করে দিলে তখন খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তোমাকে হয়তো আর দেখতে পারবো না। তারপর তনিমাকে জিজ্ঞেস করে জানতে পারি তোমার জ্বর এসেছে। কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছিল, খুব কষ্ট হচ্ছিল। ওদের সাথে আমিও চলে গেলাম তোমাকে দেখতে। ওই দিন তোমাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই মনের কথা বলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমাকে পছন্দ করো, কিন্তু পরের দিনই মনে হলো তোমাকে আমার ভালোবাসার কথা বলে সবচেয়ে ভুল করেছি। কারণ তোমার কথা না বলা আমাকে খুব কষ্ট দেয়। ওই কয়েকটা দিন মনে হয়েছিল কেন বলতে গেলাম তোমাকে না বললেই বুঝি ভালো হতো, অন্তত তোমার এই ইগনোর তো সহ্য করতে হতো না। আজ আমি ভুল প্রমাণিত হয়েছি, তুমি আমাকে ভালোবাসো না, সহ্যও করতে পারো না। বিশ্বাস করো, তুমি যখন আমাকে এই কথাটা বলেছো তখন মনে হয়েছিল আমার বেঁচে থাকাই বৃথা। আমি তোমাকে মন থেকে ভালোবাসিছি, কোনো টাইম পাসের জন্য ভালোবাসিনি। তোমার হাত ধরে একসাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। যেখানে তুমি আমাকে সহ্য করতে পারো না সেখানে তো কোনো কথাই নেই। তাই এই অসহ্যকর মানুষ আর তোমার সামনে আসবে না। আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানি না, শুধু জানি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যায় তোমাকে একদিন না দেখলে। জানি না এখন তোমাকে না দেখে কিভাবে থাকবো। সামনে থেকে তো আর ভালোবাসতে পারলাম না, দূর থেকেই না হয় ভালোবেসে যাব। খেয়াল রেখ নিজের, ভালো থেকো। ইতি। তুরাব। লেখাগুলো পড়ে আমার ভিতর অপরাধবোধ কাজ করলো। নিজের উপর এখন খুব রাগ হচ্ছে। কেউ এতটা ভালোবাসতে পারে? রাগের মাথায় কতগুলো কথা বলে দিয়েছিলাম। কিছু ভালো লাগছে না, চিঠিটা রেখে শুয়ে পড়লাম। সকালে আম্মু ডেকে ঘুম থেকে তুলল। রাতে না খাওয়ার জন্য অনেক বকাঝকা করেছে। আজকে কোনো কথা না বলে কলেজে চলে গেলাম।
সেখানেও কারোর সাথে কথা বলিনি। কিছুদিন এইভাবেই কেটে গেল। পরীক্ষার সময় ও ঘনিয়ে এসেছে, তাই স্যার বলেছে এখন আর পড়াবে না, যে যার বাড়িতে যেন বাকি প্রিপারেশন নেই। আমার জন্য ভালোই হলো। পড়তে গেলেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। চোখ দুটো শুধু তাকে খোঁজে। খুব মিস করছি তাকে। ওনার অনুপস্থিতি ওনার প্রতি দুর্বল করে তুলেছে। নিজেকে এখন নিজেই হাজারটা গালি দিই, কেন ওই দিন ওনার ভালোবাসাকে মোহ ভেবে এত কিছু বলতে গেছিলাম। আমি ওই দিন ওই কথাগুলো না বললে তো আর উনি চলে যেতেন না। ওই দিন কি সুন্দর করে বলল, তোমাকে একদিন না দেখলে দম বন্ধ হয়ে যায়, তোমাকে না দেখে থাকতে পারি না। এখন কিভাবে থাকছে? নিজে তো চলে গেল সুন্দর করে, আমাকে ওনার প্রণয়ের আগুনে জ্বালিয়ে। আমার যে খুব কষ্ট হচ্ছে তাকে দেখতে না পেয়ে। ওহফ, আর ভালো লাগে না। কেন যে ভালোবাসতে গেলাম। ভালোবাসা নেই, প্যারা নেই। মানুষ কি সাধে বলে প্রেমের জ্বালা বড় জ্বালা, যতদিন সিঙ্গেল আছো ততদিন শান্তি। ও, দেখতে দেখতে পরীক্ষা চলে এল, তাই অন্য কিছুতে মন বসাতে পারছি না। কিন্তু ওই খব্বিশ লোকটাকে কিছুতেই ভুলতে পারছি না। পরীক্ষা শেষ, সবগুলো পরীক্ষাই ভালো হয়েছে। সব ভুলে এখন একটু রেস্ট নেওয়ার পালা। এই কয়েকদিন বাড়িতে ছিলাম সারাদিন, তাই সারাক্ষণ শুধু ওনার কথা মনে হয়েছে। খুব দেখতে ইচ্ছে করছে। এখন আর পড়তে যাওয়া হয় না, তাই দেখারও কোনো সুযোগ নেই। বাড়িতে আসে কিনা সেটাও জানি না। কিভাবে খবর নেই, কিভাবে খবর নেই। আহা, আমি মেয়ে নাকি এই খব্বিশটাকে দেখার জন্য এমন ছটফট করছি ভাবা যায়। আরে বাহ, আমি তো ভুলেই গেছি আমার যে একটা গোয়েন্দা বেস্টি আছে। ঝটপট তনিমাকে ফোন করলাম। কতক্ষণ যাবৎ ফোন করেই যাচ্ছি, ধরার নামই নিচ্ছে না। কতক্ষণ পর ফোন ধরলো। কিরে, কখন থেকে ফোন দিচ্ছি, কই থাকছো তুই? আজকে কোন দিকে সূর্য উঠেছে? আরিশা রহমান মেঘ আমার মোবাইলে ফোন করেছে। হেরে, এটা কি সত্যিই মেঘ তো? তনিমা, তনিমা দেখ, আমার সাথে একদমই এর কি করবি না। আমি এর কি কোথায় করলাম? তুই তো জীবনেও ফোন দেছ না, আর দিলে কোন রকম একটা মিস কল। হেরে, তোর বাবার এত টাকা, তারপরেও এত কিপটামি করার মানে কি? তনিমা, আহা, সারাদিন যে মেসেঞ্জারে আপনার লগে কথা কই, ভিডিও কল করি, অডিও কল করি, ওই এমবির টাকা কি আপনার বয়ফ্রেন্ড পাঠায় নাকি আমার বাবার টাকাই করি? হুম, হয়েছে হয়েছে, এখন আর আমার বয়ফ্রেন্ডকে টানতে হবে না। কি জন্য ফোন করেছিস বল? তনিমা, আধা ঘন্টার মধ্যে তোকে যেন আমাদের বাড়িতে দেখি। তাড়াতাড়ি আসবি, দরকারি কথা আছে। কি এমন দরকারি কথা যার জন্য তোদের বাড়িতে যেতে হবে? তনিমা, সেটা তুই আসলেই বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে আসছি আমি। তনিমা, তনিমার সাথে কথা বলে নিচে গেলাম আম্মুর কাছে। আম্মু, কি করছো তুমি? কিছু না, তোর জন্য নুডলস রান্না করব। আচ্ছা, বেশি করে করো, তনিমা আসছে। ঠিক আছে। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসি। রুমে এসে এই খুব বিশ্রের কথা ভাবছি। আমি এখানে অনেকে দেখার জন্য ছটফট করছি, আর উনি ওখানে আরামসে দিন কাটাচ্ছেন। উনার দোষ দিয়ে লাভ নেই, আমি যদি ওই দিন ওইভাবে না বলতাম তাহলে তো উনি যেত না। আমি দেখতে চেয়েছিলাম উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন কিনা, নাকি এটা শুধু মোহ। আমি নিজেকেও একটু সময় দিতে চেয়েছিলাম, এর মাঝে কি থেকে কি হয়ে গেল। ভাবতে ভাবতে তনিমা চলে এসেছে। কিরে, এতক্ষণে তোর আসার সময় হলো? তুই আধা ঘন্টা বলেছিস, আমি তারও আগে এসেছি। নিচে আন্টির সাথে কথা বলে আসলাম। এখন বল, কি এমন জরুরি ভিত্তিতে আমাকে ডাকা হয়েছে? একটা হেল্প লাগবে রে। বল, কি হেল্প? আমি থাকতে তোর এত চিন্তা করতে হবে না। তুই শুধু বল। হুম, তুই একমাত্র ভরসা। এখন বল, তুরাব ভাই কি বাড়িতে আসে না? তুই হঠাৎ তুরাব ভাইয়ের কথা জিজ্ঞেস করছিস? তোর জন্যই তো উনি চলে গেলেন, এখন আবার জিজ্ঞেস করছিস বাসায় আসে কিনা? আর এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি মানছি আমি ভুল করেছি, এখন ভুলটাকে শোধরানোর চেষ্টা করছি। তুই একটু হেল্প কর।
বাই এনি চান্স তুই ওনার প্রেমে পড়ে যাসনি তো? হ্যাঁ, এটাই হওয়ার বাকি ছিল। এখন তাড়াতাড়ি বল। ওহো, আমাদের মেঘু অবশেষে প্রেমে পড়েছে ভাবা যায়। এই খুশিতে দোস্ত একটা ট্রিট দে। যাকে বলার আগে তাকে বলে নেই তারপর ট্রিট। এখন বল তুরাব ভাই বাসায় আসে কিনা? না, যাওয়ার পর এখনো আসেনি। শুনেছি কিছুদিনের মধ্যে এসে পড়বে। ওনার কোর্স নাকি কমপ্লিট করা শেষ। কিসের কোর্স? কেন তুই জানিস না? তনিমা, না। জাব বাবা যাকে পছন্দ করিস তার সম্পর্কে কিছুই জানিস না। এতদিন জানার প্রয়োজন মনে করিনি তাই জানিনি, এখন জানার প্রয়োজন মনে করছি তাই জানছি। একটু ডোন্ট কেয়ার ভাব নিয়ে। আমার এখন সন্দেহ হচ্ছে তুই ওনার নাম জানিস তো? হ্যাঁ, জানবো না কেন, তুই না ওই দিন বললি তুরাব। পুরো নাম কি? এ বাবা, আমি তো ওনার পুরো নামই জানি না। এখন কি বলবো? পুরো নাম জেনে কি করবো? যেটুকু জানি সেটুকুই চলবে। তোকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার। প্রেম করবে প্রেমিকের নামও জানে না। এত ঢং না করে বলতো। বলছি। ওনার পুরো নাম তেহরাব মাহমুদ তুরাব। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, বলতে গেলে শেষ। তুই তো দেখেছিসই দেখতে কেমন। কত কত মেয়েরা ওনার পেছনে ঘুরে হিসেব নেই। মনে হয় না কোনো রিলেশনে ছিল। কারোর সাথে ভালো করে কথাও বলে না। কেমন গম্ভীর টাইপ। কিন্তু মানুষ ভালো, ব্যবহারও ভালো। ব্লা ব্লা ব্লা। সব শেষে বলবো ঠকবি না। বুঝলাম। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না তোরা ভাইয়ের মতো একটা শান্তশিষ্ট ছেলে তোর মতো উনচন্ডির প্রেমে কিভাবে পড়লো। কি বললি তুই আমি উনচন্ডি? না মানে আমি এভাবে বলতে চাইনি, এত রেগে যাচ্ছিস কেন? তুই তো আমার কিউটি বান্ধবী। হে হে। হয়েছে, এখন বল উনি কবে আসবে? সেটা না হয় তুই জেনে নে। কিভাবে? যদি জানতে পারতাম তাহলে কি আর তোকে ডেকে এনেছি? ফোন দিয়ে জেনে নিবি। আমার কাছে তো নাম্বার নেই। আমার কাছে আছে, নিবি নাকি? দে। তারপর ওর থেকে নাম্বার নিলাম। কিছুক্ষণ পর ও চলে গেল। নাম্বার তো নিলাম, এখন ফোন দেব নাকি দেব না ভাবতে লাগলাম। এক পর্যায়ে ফোন দিয়েই দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? উনি, আমি। আমি কে? উনি, আমি মেঘ। বলার সাথে সাথে ফোনটা কেটে গেল। তারপর আবার ফোন দিলেন, কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো। কি হলো এটা? ফোনটা কেটে দিলেন কেন? কেন ফোন করেছো? কষ্ট বাড়ানোর জন্য। ওই দিন বলে শান্তি হয়নি। সহ্য করতে পারো না চলে আসলাম। আমার তো মনে হয় না আমি এখানে থেকে তোমার কোনো সমস্যা করেছি। তাহলে কেন ফোন করেছো? কথাগুলো শুনে আমি চুপ হয়ে গেলাম। ওই দিন মনে হয় উনি অনেক কষ্ট পেয়েছেন। ঠিকই তো আছে, আমারই তো দোষ। কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাড়িতে আসবেন কবে? জানি না। জানি না মানে? ফোন দিয়েছো কেন? আর আমার নাম্বার কোথায় পেলে তুমি? এই রে, এখন কি বলি? কি হলো? সেটা আপনাকে কেন বলবো? কবে আসবেন বলুন। দরকার ছিল একটু। আমাকে আবার তোমার কিসের দরকার? আপনার চেহারাটা একটু দর্শন করতাম ধরতো সব। আমাকে তো তুমি সহ্যই করতে পারো না। হ্যাঁ পারি না, এখন মন চাইছে দেখতে তাই বললাম। এখন বলেন কবে আসবেন? 1 সপ্তাহ পর? 1 সপ্তাহ? কেন একটু আগে আসা যায় না? এই তুমি ঠিক আছো তো কি বলছো ভেবে বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার মোটা মাথায় আমার কথা ঢুকবেও না। কি বললে তুমি আমার মাথা মোটা? তা নয়তো কি? এই আমাকে ভালোবাসেন আপনি? আমার কথাটুকুও বুঝতে পারছেন না? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বলেছে আমি আপনাকে কথাটা বলতে গিয়ে চুপ হয়ে গেলাম।
কি হলো, থেমে গেলে কেন? বলো, কি বলতে চাইছিলে? কি কি কিছু না। চেষ্টা করবেন আগে আসার। 1 সপ্তাহ পর একেবারে চলে আসবো, তাই আগে আসতে পারবো না। আচ্ছা রাখছি, মনটা খারাপ করে। দরকারি কথা থাকলে এখন বলো। না থাক, আপনি আসলেই বলবো। আচ্ছা। সাবধানে থাকবেন, রাখছি। বলে ফোনটা রেখে দিলাম। মনটাই খারাপ হয়ে গেল। উনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি কি উনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি? আহারে মেয়ে, তোর কি কপাল শেষে কিনা এই লোকের প্রেমে পড়লি? নিজের কপাল নিজে চাপড়ে। খব্বিস লোক একটা। ও, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় আম্মু এসে ঘুম থেকে তুলল। আব্বু এসেছে, আমি তো খুব খুশি। দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন? এই সন্ধ্যায় ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি? না আব্বু, আমি একদম ঠিক আছি। তুমি তো জানোই আমার ঘুম বেশি। তা আর বলতে। আমার ঘুম পাগলি মেয়ে বলে আবার জড়িয়ে ধরলো। বলছিলাম কি, শুধু ঘুমালেই চলবে? পড়ালেখার কি খবর? কিছুদিন পরই তো রেজাল্ট বের হবে। তখন ভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা আছে। দেখি আব্বু কাছে চেষ্টা করব। আমাদের বাড়ির কাছেই তো কত ভালো ভার্সিটি আছে। তোমাকে দূরে পাঠিয়ে আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না। ঠিক আছে আব্বু। তোমার প্রিয় চকলেট এনেছি, তোমার আম্মুর কাছ থেকে নিয়ে নাও। আচ্ছা আব্বু। এভাবেই কয়েকদিন কেটে গেল। রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো করেছি। কাছেই একটা ভার্সিটিতে আমি আর তনিমা ভর্তি হয়েছি। ক্লাস এখন শুরু হয়নি, কিছুদিন পর শুরু হবে, তাই আপাতত অবসর সময় কাটাচ্ছি। এর মধ্যে 1 সপ্তাহের বেশি হয়ে গেল উনি এখনো আসে নাই। ফোন করেছিলাম, বন্ধ পেয়েছি। চিন্তায় ভালো লাগছে না। হঠাৎ ফোন বেজে উঠল, তাকিয়ে দেখি তুরাব ফোন করেছে। সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো। চিনতে পেরেছ? আমি তুরাব। বাড়িতে এসেছি, কখন দেখা করবে? আপনি আগে বলুন, আপনার ফোন বন্ধ ছিল কেন? কেন, তুমি ফোন করেছিলে বুঝি? আপনি জানেন আমি কতগুলো ফোন করেছিলাম। কত চিন্তা হচ্ছিল আপনার জন্য। একদমই কথাগুলো বললাম। আমার জন্য চিন্তা হচ্ছিল কেন? আমি কি যে আমার জন্য তোমার চিন্তা হবে? এমনি কিছু না। ও আচ্ছা। এখন বলো, কখন দেখা করবে? বিকাল 4টায় সামনের পার্কে। ঠিক আছে বলে কেটে দিল। যাব বাবা, কেটে দিল। কেন রে, তোর বাবার টাকায় ফোন দিয়েছি নাকি কেটে দিলি? একটু ভালো মন্দ জিজ্ঞেস করলে কি মুখে ফসকা পড়ে যেত বেটা খব্বিস। অবশ্য ওনার আর আমার মধ্যেও ভালো মন্দ জিজ্ঞেস করার মতো সম্পর্ক এখনো হয়নি। ওই দিনটা কথা শুনিয়েছি। যাক, এত ভেবে লাভ নেই। ওনাকে তো বলে দিলাম বিকেলে যাব, এখন যাব কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। প্রথম কোন ছেলের সাথে দেখা করতে যাব ভাবতে বুকটা কেমন ধরে লাফাচ্ছে। ওনার সামনে গিয়ে কথা বলবো কিভাবে? মেয়ে হয়ে কিভাবে বলি ভালোবাসার কথা? অবশ্য উনি আগে বলেছেন, তখন তো আর আমি বলিনি। পরিবর্তে 1 বস্তা অপমান করেছি। যাক, এত ভেবে লাভ নেই, পরেরটা পরে দেখা যাবে। এখন কি পড়ে যাব সেটাই আসল ব্যাপার। যাই আম্মুর কাছ থেকে একটা শাড়ি নেই। আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু রান্না করছে। পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার, কি চাই? আম্মু। কেন, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি না? না, সেটা বলছি না। তুমি তো আবার প্রয়োজন ছাড়া এভাবে ভালোবাসো না, তোমার সব ভালোবাসা তোমার বাবার জন্য। মোটেও না, আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। আচ্ছা বুঝলাম, এখন ছাড়, দেখছিস তো রান্না করছি। বলেছিলাম কি আম্মু,
তোমার তো অনেকগুলো শাড়ি, আমাকে ওই গোলাপি শাড়িটা দেবে একটু? তুই তো শাড়ি পরিস না, হঠাৎ শাড়ি দিয়ে কি করবি? বিকেলে পরে এক জায়গায় যাব। কোথায় যাবি? একজনের সাথে দেখা করতে। তা একজনটা কি ছেলে না মেয়ে? তুমি দেখছি গোয়েন্দাগিরি শুরু করলে। মেয়ে বড় হলে একটু গোয়েন্দাগিরি করতেই হয়। এখন বল, ছেলে না মেয়ে? ছেলে। হয়েছে শান্তি। এটা কি বিশ্বাস করার কথা? মিথ্যে বলিস না, সত্যি করে বল কোথায় যাবি? এটা কি অবিশ্বাসের কথা? শুনেছি মেয়েদের সাথে দেখা করবে বললে বিশ্বাস করে না, আর আমার বেলায় পুরো উল্টো। হায় রে কপাল, এমন দিনও দেখার বাকি ছিল। অবশ্যই অবিশ্বাসের কথা। যে মেয়ে কিনা ছেলেদের সহ্য করতে পারে না, সে অন্তত ছেলের সাথে দেখা করতে যাবে না। অবশ্য গেলেও আমি রাগ করতাম না। আম্মু, সত্যি বলছি, ছেলের সাথেই দেখা করতে যাব। আচ্ছা, বিশ্বাস করলাম। এখন বল, ছেলেটাকে? আজকে দেখা করতে যাব। পরে বলবো। আচ্ছা, তুই কি পছন্দ করিস নাকি ছেলেও পছন্দ করে? ছেলেই করে। এটাকেও কি না করে দিবি নাকি? অলরেডি না করে দিয়েছি। এখন মানাতেই যাচ্ছি। তুই তো না করাতে এক্সপার্ট। কি করব বলো, আমার সহ্যই হয় না। এটা হলেই চলবে। দোয়া করো। বিকেলে আম্মুর থেকে শাড়ি নিয়ে পরে নিলাম। সাথে হালকা সাজ। সাজ বলতে ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, চুলগুলো খোলা, ব্যাস এটুকুই। শাড়ি আমি আগেও পরেছি, কিন্তু কোনো ছেলের সাথে দেখা করতে যাইনি, এটাই প্রথম। বাড়ির সামনে থেকে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে ঢুকেই দেখি উনি একটা টেবিলে বসে আছে। এদিক সেদিকে তাকাচ্ছে আর বারবার ঘুরে দেখছে। ব্লু জিন্স, কালো শার্ট, ফর্সা শরীরে অসম্ভব সুন্দর লাগছে। এইবার ক্রাশ নামক বাসটা আমি খাইয়েই ফেললাম। ছেলে মানুষ ও এত সুন্দর হয়। ছেলে মানুষের এত সুন্দর হতে নেই, লোকটা কি জানে না। একটু কম সুন্দর হলে কি হতো? এতদিন ভালো করে তাকাইনি, আজকে যেন চোখ সরাতেই পারছি না। লোকটা সুন্দর না, একটু বেশিই সুন্দর। হঠাৎ মনে হলো আমি ছাড়া ওইখানে অনেক মেয়ে আছে, নিশ্চয়ই ওরাও ওনাকে দেখছে। আশেপাশে তাকিয়ে দেখি মেয়েরা শুধু দেখছে না, রীতিমতো চোখ দিয়ে গিলে খাচ্ছে। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল, কেন রে মাস্ক পরে আসতে পারলি না? তোর এই সুন্দর ক্ষমাটা মেয়েদের দেখানোর এত শখ কেন হে? আর মেয়েদেরও বলিহারি, মেয়েরা হবে লজ্জাবতী। ছেলে দেখলে চোখ নামিয়ে নেবে, আর এদের দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কয়েকজন মেয়ে তো ওদের একজনকে ঠেলে ওনার কাছে পাঠাচ্ছে। মেয়েটা কি সুন্দর ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে যাচ্ছে। না আর সহ্য করা যাচ্ছে না, এর একটা বিহিত করতেই হবে। কখনো কোনো ছেলে পছন্দ করিনি, আজকে যেই না একজনকে পছন্দ করলাম অমনি এরা ভাগ বসাতে চলে এলো। আমিও আরিশা রহমান মেঘামে থাকতে আমার জিনিসে কেউ হাতও দিতে পারবে না। পৃথিবীতে কেউ তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না। ভালোবাসার মানুষকে নিয়ে একটু নয় অনেকটাই জেলাস থাকে। যা ভালো না বাসলে কখনো উপলব্ধি করা যায় না। মেয়েটা ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওনার সামনে আসায় উনি চোখ তুলে তাকালেন। আমিও চুপচাপ মেয়ের পিছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছি। মেয়েটা একটু কেসে বলল, এক্সকিউজ মি, বলছিলাম কি আমি কি আপনার নাম্বারটা একটু পেতে পারি? কত বড় বেয়াদব মেয়ে, কিভাবে এসে একটা ছেলের কাছে নাম্বার চাইছে। উনি একবার আমার দিকে তাকাচ্ছে, আবার মেয়ের দিকে তাকাচ্ছে, হয়তো বুঝতে পারছে না কি বলবে। আপনি পিছনে কি দেখছেন? আমার দিকে তাকান। আমার আপনাকে খুব ভালো লেগেছে। প্রথম দেখায় আপনাকে ভালোবাসে ফেলেছি। আমি কি আপনার নাম্বারটা একটু পেতে পারি? মেয়েটা কি বেহায়া নির্লজ্জ মেয়ে, কি সুন্দর নির্দ্বিধায় ভালোবাসার কথা বলে দিচ্ছে, আর আমি এখনো বলতে পারলাম না বিপরীত মানুষটি ভালোবাসে জেনেও। কি হলো কিছু বলুন। মেয়েটার কথা শুনে আর সহ্য করতে পারলাম না। রাগে মাথা ফেটে যাচ্ছে। উনি এখনো আমার দিকে তাকিয়ে আছে। এক্সকিউজ মি, আপনি উনাকে ভালোবাসলে উনি আপনাকে ভালোবাসতে পারবেন না। কারণ ওনার গার্লফ্রেন্ড আছে, এবং কিছুদিনের মধ্যেই ওনার গার্লফ্রেন্ডের সাথে ওনার বিয়ে। আপনি ভুল জায়গায় এন্ট্রি মেরেছেন। আপনার বলা শেষ হলে আপনি আসতে পারেন। উনি আমার কথা শুনে হা করে তাকিয়ে আছে। অবশ্য আমি নিজেও অবাক হয়েছি, কি বললাম এটা।
যাই বলি খারাপ তো বলিনি। ভালোবাসি এটা তো মিথ্যে না। ভালো যখন উনাকে বেসেছি বিয়ে তো উনাকেই করব। তাহলে বলতে অসুবিধা কোথায়? মেয়েটা হঠাৎ কথা শুনে পিছনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। কে আপনি, আর আপনি কেন এসব বলছেন? আপনি তো দেখছি একজন অভদ্র মেয়ে। দেখছেন একজন ছেলে মেয়ে কথা বলছে, তারপরও কোথা থেকে এসে আমাদের মাঝখানে ঢুকে উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন। কে আপনি আর আমি এবার কেন আপনার কথা বিশ্বাস করব? মেয়েটা মেয়েটার কথা শুনে আমি অবাকের সপ্তম আকাশে পৌঁছালাম। বলি কি, মেয়েটা নিজে তো যে একটা অপরিচিত ছেলের কাছে নাম্বার চাইছে আর আমাকে কিনা বলে অভদ্র হয়ে। এই লোকটা কেমন একটা কথা বলছে না? খব্বিশ লোক একটা। আমি উনার গার্লফ্রেন্ড, তাই আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে, বুঝতে পেরেছেন? আর আপনি কিছু বলছেন না কেন? এই মেয়ে কখন থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। উনি এখনো আমার দিকে হা করে তাকিয়ে আছেন। এইবার তো আরো রাগ হচ্ছে। একে তো মেয়েটা আমাকে এত কিছু বলছে, আর মহারাজ মুখে কুলু পেটে বসে আছে। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হন তাহলে আপনি আপনি করে বলছেন কেন? আর উনিও তো আমাকে কিছু বলছেন না। মিথ্যে বলার জায়গা পান না না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি আপনি করে বলে? যত সব জানতো, এখান থেকে ডিস্টার্ব করবেন না। মেয়েটা কি এত বড় কথা আমি নাকি ডিস্টার্ব করছি? এই লোক যখন কিছু বলবে না তাহলে আমিও আর কিছু বলবো না, চললাম আমি। উল্টো ঘুরে চলে আসি। উনি এখনো আমার দিকে তাকিয়ে আছে। থাকুক, আমার কি এই নাকি ভালোবাসে? একটু কথাও বললো না। কত কিছু বাড়ি থেকে ভেবে আসলাম, আর এই মেয়েটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে গেল। এই জন্য, ঠিক এই জন্য সুন্দর ছেলেদের প্রেমে পড়তে নেই। ভাবনার মাঝে শুনতে পেলাম কেউ জোরে জোরে আমাকে ডাকছে। আমি হাঁটতে হাঁটতে প্রায় গেটের কাছে চলে এসেছি। পিছন ফিরে দেখি উনি দৌড়ে আমার কাছেই আসছে। উনাকে দেখে দাঁড়ালাম। কি হলো, চলে যাচ্ছ কেন? তুমি তো কি বলবে বলে ডেকেছিলে, হাঁপাতে হাঁপাতে। কই কিছু না তো। আমি তো আপনাদের ডিস্টার্ব করতে এসেছি কথাটা বলে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা দূর থেকে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি ওই মেয়েটাকে সত্যিই চিনি না, কোথা থেকে যেন এসে আমার নাম্বার চাইলো। তুমি তো এখানেই ছিলে, তাহলে আপনি তখন কিছু বললেন না কেন? আপনি বললেন না কেন আমি আপনার অপরিচিত না, আপনি আমাকে ভালোবাসেন? কথাটা বলতে গিয়ে আমার চোখ ভিজে গেল। খুব অভিমান হলো উনার ওপর, কেন উনি বললেন না উনি আমাকে ভালোবাসেন? আমি ভালোবাসলেই কি তুমি তো আর আমাকে ভালোবাসো না? আমি আপনাকে ভালোবাসি তো। সেজন্যই এখানে ডেকেছি ভালোবাসি বলবো বলে। এখন পুরো চোখের জল, নাকের জল ফেলে কান্না করছি। কান্নার মাঝে হঠাৎ খেয়াল হলো কি বললাম এটা। মাথা তুলে উনার দিকে তাকিয়ে দেখি উনি হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে কি দেখছেন? তুমি সত্যিই আমাকে ভালোবাসো? না মানে হ্যাঁ, ভালোবাসি। কেন, আপনি কি শুধু ভালোবাসতে পারেন, আমি কি ভালোবাসতে পারি না নাকি? তার মানে তুমি তখন সত্যিই বলছিলে? বলেছিলাম। বিয়ের কথা বললে যে আমাদের তো বিয়ে ঠিক হয়নি। এটা কেন বললে? কেন, আপনার কি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার চিন্তা আছে নাকি? থাকলে ঝেড়ে ফেলুন, কারণ আপনার আমাকেই বিয়ে করতে হবে। তুমি সত্যিই আমাকে ভালোবাসো মেঘ, আমার বিশ্বাস হচ্ছে না। কেমন স্বপ্ন লাগছে মেঘ? আমার হাতটা একটু ধরবে মেঘ, আমার বিশ্বাস হচ্ছে না। আমি একটু দ্বিধা নিয়ে আলতো করে ওনার হাত ধরলাম। তাকিয়ে দেখি উনি কাঁদছে। কি হলো, আপনি কাঁদছেন কেন? এখন তো আমি আমি আপনাকে ভালোবাসি, এখন কেন কাঁদছেন? সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরলেন। আগের চেয়েও বেশি কাঁদতে থাকলেন। এখন ওনার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। আলতো করে ওনার পিঠে হাত রাখলাম। উনি আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি একেবারে ওনার বুকের সাথে মিশে আছি। আই লাভ ইউ মেঘ।
আই লাভ ইউ সো মাচ বলে উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। এইবার আমার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তারপরও ছাড়লাম না। উনার বুকের সাথে মিশে উনার শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ নিতে ব্যস্ত ব্যস্ত উনার মাঝে নিজের শান্তি খুঁজতে আশেপাশে কে আছে কি হচ্ছে দুজনের কারো খেয়াল নেই। শত মানুষের মাঝে দুজন প্রেমিক তাদের প্রেম নিবেদনে ব্যস্ত। চুলোয় যাক আশেপাশের মানুষ, চুলোয় যাক পৃথিবী। এই যে শুনছেন, এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আশেপাশে মানুষ দেখছে, এবার তো ছাড়ুন। উনি এখনো ছাড়ছে না। এভাবে মেয়েদের মতো কান্না করছেন কেন হে? কান্না না থামালে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। কি হলো, থামান, একটু ধমকের সুরে। তারপর উনি মাথা তুললেন। আমি উনার চোখের পানি মুছে দিলাম। বুঝলাম না, আপনি এমন মেয়েদের মতো কান্না করছেন কেন? খুশিতে? মানে? একটু অবাক হয়ে। মানে, তোমাকে পাওয়ার খুশিতে। তুমি আমাকে ভালোবাসো, এটা যে আমার জন্য কতটা আনন্দের তোমাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা, বুঝলাম। এখন কি দাঁড়িয়ে কথা বলবেন, একটু বসতে দেবেন না? সেই কখন এসেছি, একটু বসতেও পারলাম না, তার মাঝে একটা উটকো ঝামেলা এসে পড়লো। চলুন ভেতরে গিয়ে একটু বসি। চলো বলে উনি আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমার হঠাৎ ওই মেয়েটার কথা খেয়াল হলো, তাকিয়ে দেখি মেয়েটা ওর বান্ধবীদের সাথে বসে আছে আমাদের দিকে তাকিয়েই। এবার আমি ওনার সাথে আর একটু ঘেঁষে হাঁটতে লাগলাম। মেয়েটা আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। থাক, তাকিয়ে তাতে আমার কি হোক। আমিও বাঁকা হেসে মেয়েটার সামনে দিয়ে চলে আসলাম। আরিশের জিনিসে হাত দিতে এসেছে, সাহস কত বড়। একটু পর আমরা একটা জায়গায় বসলাম। এখনো উনি আমার হাত ধরে আছে। কিছুক্ষণ দুজনেই চুপ রইলাম। তারপর উনি বললেন, জানো মেঘ, আমি ভেবেছিলাম আমি আর তোমাকে পাবো না। এখন তোমাকে পেয়ে আমি অনেক খুশি। মানে এখনো তো কিছুই হলো না, কিভাবে পেলেন সেটা তুমি বুঝবে না। তুমি আমাকে ভালোবাসো, এটুকুই যথেষ্ট, বাকিগুলো আমি করে নেব। বাবা, এত কনফিডেন্স! কালই তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। মাত্র তো শুরু হলো, এখনই বিয়ে? কয়েকটা দিন যাক, তারপর না হয়। আর আপনার বাড়িতেও তো মানানোর ব্যাপার আছে। আমার বাড়িতেও আমি জানি, তারপর না হয়। আমার বাড়িতে সবাই জানে, বুঝছো, আমার মেঘপুরি আমার গায়ে টেনে। আমি পুরো আহাম্মক বলে গেলাম। উনি কি আমাকে বাচ্চা মনে করছে? কেমন বাচ্চাদের মতো গায়ে টানছে। তার থেকে বড় কথা, উনি কি বললো ওনার বাড়িতে যেন, মানে উনি কি আগেই বলে ফেলেছে? না না, আগে কিভাবে বলবে, আমি তো উনাকে বললামই আজকে। তারপর জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কিভাবে জানে? আমি শুরুতেই আম্মুকে বলেছিলাম। আম্মু বলেছিল আব্বুর সাথে কথা বলবে, যেন তোমার আব্বুর সাথে এই ব্যাপারে কথা বলে। কিন্তু তুমি তো রাজি ছিলে না, তাই আমি না করেছিলাম। এখন শুধু উনাদের বলবো, তুমি রাজি তাহলেই হবে। বাহ, আমাকে নিয়ে এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। তাহলে কালকে তোমাদের বাড়িতে আব্বু আম্মু যাচ্ছে, রেডি থেকো। আরে এখন তো আপনার বিয়ে, প্রেমই করলাম না, এখনই বিয়ে। ও তাই বলো, তুমি এমন ভাবে বললে, আমি ভেবেছিলাম তুমি না করবে। যাক, ভয় পাইয়ে দিয়েছ। তুমি এত টেনশন করছো কেন? বিয়ের পর আমরা প্রেম করব একেবারে হালাল ভাবে। তারপরও আপনি তো আপনার বাড়িতে জানিয়েছেন, কিন্তু আমার বাড়িতেও তো জানাতে হবে। তারপর না হয় আপনার বাবা মাকে পাঠাবেন। আগে তাদের রাজি করাই। যথা আজ্ঞা মহারানী। বুকে হাত দিয়ে। ওনার কাণ্ড দেখে আমি হেসে ফেললাম। উনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে বললেন, এভাবে হেসো না গো রমণী, এখানে বড্ড লাগে। বুকে হাত দিয়ে। এবারও আমি হেসে দিলাম। ঈশ্বর, কাউকে হাসলে বুঝি এতটা সুন্দর লাগে? আচ্ছা, মেয়েটা কি জানে হাসলে ওকে কত সুন্দর লাগে? হাসলে যে ওর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। ও কি জানে ওর হাসি মাখা মুখ দেখে কারো বুক কাঁপে, কারো হাত নিষ্পিস করে ওই হাসি মাখা মুখটা ছুঁয়ে দিতে। এই মেয়েটার সামনে আসলেই বুকটা কেমন জোরে লাফাতে শুরু করে। আজকে আবার কি সুন্দর করে শাড়ি পরে এসেছে,
চোখে কাজল দিয়েছে, যেই চোখের দিকে তাকিয়ে কয়েক জন্ম অনায়াসে পাড়ি দেওয়া যায়। কিছুক্ষণ পর ওর ডাকে দেন ভাঙে। কি হলো, কি এত ভাবছেন? কখন থেকে রাখছি? ও হ্যাঁ, কিছু না। তুমি কি কিছু বলছিলে? না, আপনি কখন থেকে একভাবে তাকিয়ে আছেন, কিছু বলছেন না, তাই ডাকলাম। ও আচ্ছা, একটা কথা বলবে মেয়ে? বলুন, কি কথা? তুমি আমাকে সহ্য করতে পারতে না কেন? ওনার কথাটা শুনে আমার খারাপ লাগলো। ওই দিন কতগুলো কথা শুনিয়েছি। আসলে ব্যাপারটা হলো, আপনি কেন আমার কোনো ছেলেকেই কেন জানি সহ্য হয় না। তারপর আপনি আবার প্রথম দিন ধাক্কা মারলেন। নিজে তো একবার সরি বললেন না, উল্টে আমাকে কত কথা শোনায় দিলেন। শুধু এই জন্য আমাকে সহ্য করতে পারতে না। হু, হঠাৎ কিভাবে মনে হলো যে আমাকে ভালোবাসো? আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখন একটু ভালো লেগেছিল, কিন্তু ধাক্কা খাওয়ার পর মাথাটাই খারাপ হয়ে গেল। প্রাইভেটে যখন প্রথম দিন আপনাকে দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম, আপনি নাকি স্যারের ছেলে। শুধু এই জন্য? হুম। হঠাৎ কিভাবে মনে হলো যে আমাকে ভালোবাসো? প্রথম যেদিন আপনি ধাক্কা মারলেন ওই দিন রাগের মাথায় আপনাকে খেয়ালই করিনি। তারপর প্রায়ই আপনাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতাম। কেন জানি মনে হতো আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকেন। পরে আবার মনে হতো আপনি কেন শুধু শুধু আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। তখনই আপনাকে দেখে ভালো লেগেছিল। তারপর আপনি যখন আর আসলেন না, না চাইতেন, মনটা খারাপ হয়ে যেত। বুঝতে পারলাম নিজের অজান্তেই আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। প্রথম যেদিন আপনাকে স্যারের জায়গায় দেখলাম মনে হয়েছিল এটা ভ্রম, কিন্তু যখন জানতে পারলাম আপনি স্যারের ছেলে আমি তো অবাক হয়ে গেছিলাম। পড়ার ফাঁকে আপনাকে দেখতাম। যেদিন আপনি বললেন আপনার মনকে নিয়ে গেছে তখন মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম আপনার মনে হয়তো অন্য কেউ আছে। তারপর থেকেই গুটিয়ে গেলাম। তার মানে তুমি আগে থেকেই আমার প্রতি দুর্বল ছিলে? হু, তাহলে আমাকে ওই দিন না করে দিয়েছিলে কেন? আপনি যখন বললেন আপনি আমাকে ভালোবাসেন আমি অবাক হয়ে গেছিলাম। সারা রাত ভেবেছি আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি এটা আপনার মোহ। আমিও আপনার প্রতি কতটা দুর্বল দেখতে চেয়েছিলাম, তাই কয়েকদিন এমন করেছিলাম। আর আপনি কি করলেন, আমাকে ছেড়েই চলে গেলেন। আর গেলেন তো গেলেন, সাথে আবার একটা চিঠি রেখে গেলেন। তুমি আমার ভালোবাসাকে মোহ ভেবেছিলে? ই মানে, না, আমি সেটা বলিনি। তাহলে? তাহলে কিছুই না। তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, তাই চলে গিয়েছিলাম। আমি তো এমনি বলেছিলাম তাই বলে চলে যাবেন। জামিন আপনাকে দেখতে না পেরে আমার কত কষ্ট হয়েছিল। আপনি কিভাবে থেকেছেন না দেখে, আমার কথা কি একবারও মনে হয়নি? আমার আল্লাহ জানে আমি তোমাকে কতটা চেয়েছি। আমার প্রতিটি মোনাজাতের বৃহৎ অংশে তুমি ছিলে। আমার ভিতর বয়ে যাওয়া ঝড়ের একাংশ যদি তুমি উপলব্ধি করতে পারতে তাহলে ওই দিন এভাবে না করতে পারতে না। আর রইল বাকি তোমাকে না দেখে থাকার কথা, এটা যে কতটা কষ্টের ছিল আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন খুব বেশি খারাপ লাগতো ছুটে আসতাম তোমাকে এক নজর দেখার জন্য। প্রথম দিন তো রাতের বেলায় এসে পড়েছিলাম। তখন 10টার বেশি বাজে। আব্বু আম্মু তো অবাক হয়ে গেছিল। আব্বু অনেক বকেছিল হঠাৎ এত রাতে কেন এসেছি, যদি কোনো বিপদ হতো আম্মু সব জানতো, তাই আম্মু বুঝতে পেরেছিল। তারপর রাতের বেলায় ছুটে গেলাম তোমাদের বাড়ির সামনে। ভেবেছিলাম তোমাকে হয়তো দেখতে পাবো না, কিন্তু ভাগ্য ভালো হওয়ায় তোমাকে দেখতে পেয়েছিলাম। তুমি বারান্দায় বসেছিলে। যতক্ষণ তুমি বসেছিলে ততক্ষণ তোমাকে দেখেছিলাম। তুমি জানতেও পারলে না তোমার আড়ালে তোমাকে দেখে কেউ তার বুকের তৃষ্ণা মেটাচ্ছে। 3-4 দিন এভাবে রাতে এসেছিলাম, আবার ভোর হলেই চলে যেতাম। কি ভয়ঙ্কর ব্যাপার! কেউ আমার আড়ালে আমাকে দেখছে আর আমি বুঝতেও পারলাম না। ভাবা যায়। আর বাকি সময় তোমার ছবি দেখে মানিয়ে নিতাম।
কি করতাম, সব সময় তো আর আসা যায় না। ছবি দেখে মানে? নিজেই দেখে নাও বলে ওনার মোবাইল আমার দিকে এগিয়ে দিলেন। মোবাইলটা হাতে নিয়ে দেখি সামনেই আমার একটা হাস্যোজ্জ্বল ছবি জ্বল করছে। আমি অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, এই ছবি আপনি কোথায় পেয়েছেন? পেয়েছি কোনো একভাবে। আরো আছে দেখো। মোবাইল তো লক করা। পাসওয়ার্ড কি? মেঘপরি। মানে? মানে পাসওয়ার্ড মেঘপরি। বুঝলাম না, আজকে কি আমার অবাক হওয়ার দিন নাকি? খালি অবাকই হচ্ছি। নামটা লিখতেই লক খুলে গেল। সাথে সাথে আরো একটা সামনে এলো। তারপর ওনার গ্যালারিতে ঢুকলাম, বেশিরভাগই আমার ছবি। আমার মোবাইলেও বোধ হয় আমার এত ছবি নেই ওনার মোবাইলে যত ছবি। দেখে বোঝাই যাচ্ছে সবগুলো ছবি আড়াল থেকে তোলা। কোনোটাই হাসি, আবার কোনোটাই রেগে আছি। আরো দেখতে যাব অমনি উনি আমার হাত থেকে মোবাইল নিয়ে নিলেন। প্রচন্ড রাগ ওঠল। আচ্ছা, খারাপ মানুষ তো আপনি, মোবাইল নিলেন কেন? বেশি দেখে ফেলেছ। কিছুক্ষণ এভাবেই পার হলো। আচ্ছা আপনি বসুন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? একটু কাজ আছে। আমি আসি তোমার সাথে। না, আপনি বসুন বলে চলে এলাম। দূরেই একটা ছেলে ফুল বিক্রি করছে। কয়েকটা গোলাপ নিলাম। পার্স বের করে টাকা দিতে যাব, দেখি মোবাইল নেই। অনেকক্ষণ আশেপাশে খুঁজলাম, পেলাম না। হায় আমার কপাল, মোবাইল হারানোর আর সময় পেল না। তারপর ভাবলাম যেখানে বসেছিলাম ওখানে রেখে আসিনি তো আবার। ফুল ভালো লাগে না। তারপর আবার ওনার কাছে হাঁটা ধরলাম। ওনার কাছে এসে দেখি উনি রেগে লাল হয়ে আছে। হঠাৎ রেগে যাওয়ার মতো কি হলো সেটাই বুঝতে পারছি না। কি হলো, আপনি এভাবে রেগে আছেন কেন? তাকিয়ে দেখি ওনার হাতে আমার মোবাইল। আমার মোবাইল আপনার কাছে, আর আমি কোথায় না কোথায় খুঁজছি। উনি আমার হাতে মোবাইলটা দিয়ে ওনার মোবাইলে কি যেন করছেন। কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলটা কর্কশ স্বরে বেজে ওঠল। তাকিয়ে দেখি আর কেউ না, উনি ফোন করছেন। আমি তো আপনার সামনেই, ফোন নিচ্ছেন কেন? তুমি আমার নাম্বার কি দিয়ে সেভ করেছ? কেন, কি দিয়ে আবার কথাটা বলতে গিয়ে আটকে গেলাম। এই রে, উনি দেখে ফেলেছে। হায়, এখন আমি কি করব? কি হলো বলো, আমি খুব বিষ। না মানে, বলছিলাম কি? কি না মানে শুরু করেছো হে? মানে, ওটা তো তখন সেভ করেছিলাম। তাই বলে এটা? সরি সরি, এখনই পাল্টে ফেলছি। তারপর ওনার নাম লিখে সেভ করলাম। দুইটা গোলাপ ওনার সামনে ধরে বললাম, ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আপনাকে ভালোবেসে সারা জীবন আপনার সাথে থাকতে চাই। রাখবেন তো? সবকিছু কেমন উল্টো হয়ে গেল না? কই, তোমাকে আমি প্রপোজ করব, তুমি আমাকে করছো। প্রথমে আমি না করেছিলাম, তাই আমি সবকিছু করলাম। অনেক ভালোবাসি তোমাকে। সব সময় আগলে রাখবো। এভাবেই কিছুক্ষণ পার হলো। আমি আর উনি একসাথে হাঁটছি। ফুচকা খাবে মেয়ে? খাওয়া যায়। আচ্ছা চলো। তারপর দুইজনে মিলে ফুচকা খেলাম। জানো মেঘ, তুমি আমার দেখা দ্বিতীয় সুন্দরী নারী। যতবার দেখি ততবারই প্রেমে পড়ে যাই। চোখ ফেরাতে পারি না, অনেক ভালোবাসি তোমাকে। কিন্তু যেদিন তুমি না করলে খুব কষ্ট পেয়েছিলাম। আম্মুর কোলে শুয়ে কান্না করেছিলাম। এখন আমি খুব খুশি আমি তোমাকে পেয়ে গেছি। কতটা কষ্ট দিয়েছি এখন ভাবতেই খারাপ লাগে। সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি যেতে হবে। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি। না সমস্যা নেই, আমি যেতে পারবো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতে যেতে আরো দেরি হয়ে যাবে।
চলো আমি তোমাকে দিয়ে আসি। তোমাকে দিয়ে তারপর আমি বাড়িতে যাব। আমি সাথে গেলে বাড়িতে কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। তাহলে চলো। হুম, চলুন। এরপর একটা রিক্সা নিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ উনি বললেন, তুমি নামাজ পড়ো? ওনার কথায় একটু লজ্জা পেলাম, কারণ আমি নামাজ পড়ি না। আম্মু সব সময় বকে নামাজের জন্য। আমি পড়ি না, তাই চুপ করে রইলাম। উনি হয়তো বুঝেছেন, শুনো, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা নির্দিষ্ট বয়স থেকে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, তাই সব সময় ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে। এটা একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ বিধান, পর্দাও কিন্তু ফরজ বিধান। তাই সব সময় পর্দায় থাকার চেষ্টা করবে। এইভাবে শাড়ি পরে বের হবে না, সব সময় বোরকা পরবে। ঠিক আছে? আচ্ছা। সন্ধ্যা হয়ে গেছে। রিক্সা দিয়ে যেতে ভালোই লাগছে, সাথে হালকা মৃদু বাতাস। অবশেষে বাড়িতে এসে পড়লাম। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলল। আমার সাথে উনিও আছেন। আম্মু আমাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলো, কে? আমিও ইশারা দিয়ে বোঝালাম এটাই সেই ছেলে। আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে আম্মু খুব খুশি। উনি আম্মুকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আসো, সালামু আলাইকুম আন্টি। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। এমা দেখো, বাইরে দাঁড়িয়ে কথা বলছি, ভিতরে আসো বাবা। না আন্টি, অন্য আর একদিন আসবো। সে কি, কিছু না খেয়ে চলে যাবে? এক গ্লাস পানি তো খেয়ে যাও। না আন্টি, আজকে না। আব্বু আম্মুকে নিয়ে একেবারে আসবো। আসি আন্টি, ভালো থাকবেন। বলে উনি চলে গেল। ঘরে ঢুকে যে আম্মুর অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। দেখ, ছেলেটা একটু না বসেই চলে গেল। একটু আপ্যায়নও করতে পারলাম না। বাহ, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, সেদিকে তোমার খেয়াল নেই? কোথাকার কোন ছেলের জন্য আফসোস করছো, আর নিজের মেয়ের কোনো খবর নেই। শরৎ দেখি, ভিতরে ঢুকতে দাও। ঘরে এসে সোফায় গায়ে দিলাম। জরিনা খালা, এক গ্লাস পানি দাও না, অনেক পিপাসা পেয়েছে। আন্দাজি সোনামনি, একটু বউ। জরিনা খালা। জরিনা খালা পানি আমার সাথে সাথে এক ঢোকে পুরো পানি খেয়ে ফেললাম। ধন্যবাদ খালা, খুব তেষ্টা পেয়েছিল। তারপর জরিনা খালা চলে গেল, আর আমার মা জননী তার প্রশ্নের ভান্ডার নিয়ে বসলো। ছেলেটা কে রে? খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। কি সুন্দর করে কথা বলে, কি ভদ্র। আজকে তোর আব্বুর সাথে কথা বলবো। কালকে যেন এসে ছেলের বাড়িতে যায়। আচ্ছা, ছেলের বাড়ি কোথায় রে? আম্মু, দয়া করে একটু আস্তে ধীরে প্রশ্ন করো, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। আর মেয়ের বাড়ির লোক হয়ে ছেলেদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে? হুম, নিয়ে যাব, সমস্যা কি? তুই বল, ছেলেদের বাড়ি কোথায়? তুমি ওনাকে চিনতে পারছো না? উনি নাইর আগেও একবার আসলো, আমি যখন অসুস্থ ছিলাম। ও হ্যাঁ, এসেছিল তো, তোর স্যারের ছেলে না? হুম। আমি তো চিনতেই পারি না। ছেলেটা কেমন শুকিয়ে গেছে। ওই দিন আসলো, ওই দিনও কিছু না খেয়ে ওভাবে চলে গেল, আর আজকেও এভাবে কিছু না খেয়েই চলে গেল। আহারে। বলে কি আমার মা এই লোক নাকি শুকায় গেছে? এমন হাতির মতো শরীরে নাকি শুকায় গেছে, এটা মানা যায়? যাক, ভালোই হয়েছে। কালকেই তোর আব্বুকে বলবো একেবারে যেন এসে পড়ে। এসেই যেন ওদের বাড়িতে যায়। তার দরকার নেই, ওরাই আসবে কিছুদিন পর। ও আচ্ছা, ঠিক আছে। হুম। অবশেষে আমার মেয়ের মনে ছেলে ধরলো। ইস, আমার যে কি খুশি লাগছে। হুম। কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে চলে এলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে দিলাম। তারপর মোবাইলে অ্যালার্ম সেট করলাম।
আজকে কতগুলো ঘটনা ঘটে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। ঠিক কতক্ষণ ঘুমালাম আন্দাজ নেই। হঠাৎ ঘুম ভাঙলো মোবাইলের কর্কশ সুরে। হাতে খুঁজতে খুঁজতে কয়টা কেটে গেল। যাক শান্তি। কিন্তু আমার শান্তিকে অশান্তিতে রূপ দেওয়ার জন্য মোবাইলটা আবার বেজে উঠল। এবার কানে বালিশ চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল। কিন্তু না, এটা তো থামার নামই নিচ্ছে না। কার এমন ক্ষতি করেছিলাম যে আমাকে একটু শান্তি দিচ্ছে না? না, এটার একটা বিহিত করতেই হবে। চোখ বন্ধ করেই কল ধরলাম। হ্যালো, কে বলছেন? এত রাত করে একটা মেয়েরে লাগাতার ফোন দিয়ে যাচ্ছেন। বলি, আপনার বাড়িতে কি মা বোন নেই? হ্যাঁ, মেয়েদেরকে ডিস্টার্ব করা ছাড়া কাজ নেই নাকি? যত সব। এই তুমি আমাকে এগুলো কি বলছো? হে, আমাকে চিনতে পারছো না তুমি? আমি? কত বড় সাহস আবার তুমি করে বলছে? এই তোকে আমি চিনতে যাব কোন দুঃখে? হে, তুই কি লাগিস আমার বেটা খচ্চর ফাজলামি করার জায়গা পাস না? না, তোকে এখন সামনে পেলে লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিতাম। অসভ্য পোলাপাইন। ফোন রাখো বেটা, আরেকবার ফোন দিলে তোর খবর আছে বলে ফোন কেটে দিলাম। আমার কি, আমি আবার ঘুমিয়ে গেলাম? ভোরে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আর নামাজ বাদ দেব না। সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। তারপর নিচে আম্মুর কাছে গেলাম। গিয়ে দেখি আম্মু জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। আমার আম্মু অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ছোটবেলায় আম্মুর পাশে বসে বসে শুনতাম। বড় হয়ে আর তেমন একটা শোনা হয় না। আস্তে করে আম্মুর পাশে গিয়ে বসলাম। কি সুন্দর করে পড়ে। আমিও কোরআন পড়তে পারি। তারপর আম্মু পড়া শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, আজকে কোন দিকে সূর্য উঠেছে? এত সকাল সকাল নামাজ পড়েছিস? হ্যাঁ আম্মু, পড়েছি। যাক মাশাআল্লাহ, আল্লাহ আমার মেয়েকে হেদায়েত করেছে। বুঝলি, মেয়ে সব সময় নামাজ পড়বি। আচ্ছা আম্মু। আর হ্যাঁ, সব সময় মাথায় কাপড় দিয়ে রাখবি। আর ওই গেঞ্জি জিন্স টপ সেসব পরবি না। আচ্ছা আম্মু। তারপর বাইরে এসে বাগানে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। ফুল গাছে পানি দিলাম। আসলেই সকাল খুব সুন্দর। যে সকাল সকাল না উঠে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে না। ঈশা আগে কখনো এমন সকালে উঠিনি, যদি উঠতাম তাহলে হয়তো সকালের এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারতাম। আরো কিছুক্ষণ থেকে ঘরে চলে এলাম। আম্মু নাস্তা বানাচ্ছে। রান্নাঘরে গিয়ে আম্মুকে হেল্প করলাম। সকাল পার হয়ে দুপুর হবার পালা, এখনো উনি একটা বারও ফোন করলো না। শুনেছি প্রেম করলে প্রেমিকের ফোনে সকালের ঘুম ভাঙে, আর আমার বেলা কোনো খবরই নেই। আমিও বলি, ছাই, আমার ফোনের খবরই তো আমি জানি না। সকালে যে অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠলাম, তারপর তো আর ফোনই ধরিনি। রুমে গিয়ে ফোন বের করলাম, যাক বাবা, সকাল থেকে এখন পর্যন্ত নো মেসেজ। অদ্ভুত মানুষ। হায় আল্লাহ, এটা আমি কারে পছন্দ করলাম? তারপর ভাবলাম আমি একটা ফোন দিয়ে দেখি। যেই ভাবা সেই কাজ, কন্ট্যাক্টে ঢুকে যা দেখলাম তা দেখে তো আমার মাথা ঘুরে গেছে। রাত 9টায় উনি কল দিয়েছিলেন। কয়েকবার দেওয়ার পর কথাও বলেছি, তাও আবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড না 10 মিনিট। কই, আমার তো কিছুই মনে পড়ছে না। তাহলে কে কথা বলেছে? আম্মু? না না, আম্মু তো আমার মোবাইল ধরবে না। ধরলেও নাম তো সেভ করাই। আম্মু কথা বলবে না? তাহলে কি আমি কথা বলেছি? যাই হোক, বললে বলেছি। তাই বলে এখনো একটা কল করবে না? ভাবতে ভাবতে আমি কল করলাম। একি এত কলই ধরছে না। তারপর আবার দিলাম, না, এবারও ধরছে না। লাগাতার কয়েকবার দেওয়ার পর ধরলো। কি হয়েছে? সমস্যা কি? এতবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে মানে, আমি কি ফোন দিতে পারি না? আর আপনি এভাবে কথা বলছেন কেন? না, পারো না। কারণ তুমি তো আমাকে চিনোই না, একটা অপরিচিত ছেলেকে কেন ফোন দিবে? আর এখন আপনি করে কেন বলছো? কালকে না তুই করে বললে। কালকে ওগুলো বলে শান্তি হওনি নাকি? কিছু রয়ে গেছে সেগুলো বলতে ফোন দিয়েছো নাকি? তাহলে বলে রাখি, সরি, আমি কিছু শুনতে রাজি নই। কি
যা তা বলছেন আপনি? আপনি কি কেন আমি চিনব না? আর তুই করেই বা বললাম কখন? এখন প্লিজ এটা বলো না যে কালকের কথা তোমার কিছুই মনে নেই। সত্যি, কালকে রাতের কথা আমার কিচ্ছু মনে নেই। শুধু আবছা কিছু মনে পড়েছে কেউ একজন বারবার ফোন দিচ্ছিল আর আমি তাকে অনেক কথা শুনিয়েছি। কিন্তু কি বলেছি সেটা মনে করতে পারছি না। যদি আপনি হয়ে থাকেন তাহলে প্লিজ বলুন না কি বলেছি, খুব খারাপ কথা বলেছি কি? যদি বলে থাকি সরি। আমি ইচ্ছে করে বলিনি, ঘুমের ঘোরে কি আবোল তাবলো বলে ফেলেছি সরি। জি আজ্ঞে, আমি সেই অধম। আমি সত্যিই খুব সরি। আমি ইচ্ছে করে করিনি। সত্যি ইচ্ছে করে করনি? সত্যি বলছি। আচ্ছা চলো যাও, মেনে নিলাম তুমি ঘুমের ঘোরে বলেছ। তাই বলে নাম্বারটা একবার দেখবা না? ওই ঘুমের ঘোরে তাকাতেই পারিনি। সরি। হুম। ঠিক আছে, এতবার সরি বলতে হবে না। আপনিও তো সকাল থেকে এখন পর্যন্ত একটা ফোনও দেননি। আমি যে একজন ছিলাম ভুলে গেলেন নাকি? না, আমি তো ভুলিনি। কেউ একজন তার রাতে বলেছিল আর একবার ফোন দিলে লাথি মেরে উবেরটা পাঠিয়ে দেবে। আমার কারো লাথি খাওয়ার শখ নেই, আর নইবা আছে বিনা টিকিটে উবেরটা যাওয়ার শখ। আমি এটাও বলেছি? কি বলতে বাকি রাখুনি সেটা বলো। আমি সত্যিই মনে করতে পারছি না। সরি, প্লিজ মাফ করে দিন। হয়েছে, আর এতবার মাফ চাইতে হবে না। এখন বলো ফোন দিয়েছো কেন? মানে কি, আমি কি ফোন দিতে পারি না? না, আমি সেটা বলিনি। এখন বলো কি বলবে। সকালে নাস্তা খেয়েছেন? ওহ, এইটা জানতে ফোন দিয়েছো? আমি তো ভেবেছিলাম এতবার ফোন দিচ্ছ তাড়াতাড়ি বাবা মাকে পাঠাতে বলবে হয়তো। মোটেও না। আমি এমনি ফোন করেছিলাম। শুধু এমনি। সেটা বুঝতেই পারছি। ভেবেছিলাম হবু বউ ফোন দিয়েছে তখন কিছু মিষ্টির মধুর ভালোবাসার কথা বলবে। বলবে ওগো তোমার বাবা মাকে কবে পাঠাবে। তা না, নিব্বা নিব্বিদের মতো জিজ্ঞেস করে বাবু খাইছো? কি অসভ্য রে, কি বলে এগুলো? এই লোক নাকি এতদিন মেপে মেপে কথা বলতো আর এখন লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? কি বলছেন এগুলো? যা বাবা, লজ্জা শরমের কি বললাম? আমি বিয়ের কথা বলেছি, বাসরের কথা বলিনি। এতেই এত লজ্জা পাচ্ছ? তাহলে তো দেখা যায় আমার ভবিষ্যৎও অন্ধকার। ছি, কিসব অসভ্য কথাবার্তা। লজ্জা নেই? লজ্জা যাদের আছে তারা তো প্রেম করে না, প্রেয়সী প্রেম তো করে তারা, যাদের লজ্জা শরম নেই। আপনি একটা অসভ্য সাথে ঠোঁট কাটাও। অপর পাশ থেকে কোনো শব্দ এলো না, এলো শুধু ঝংকার তোলা হাসির আওয়াজ। যেই হাসিতে নেই কোনো মিথ্যে, আছে কোনো প্রিয় কিছু ফিরে পাওয়ার খুশি। রাখছি। আরে আরে, কিছু বলার আগেই লাইনটা কেটে দিলাম। কি অসভ্য রে, কিসব বলছিল? মুখে কিছু আটকায় না। এতক্ষণ যেমন টান দিয়ে ধোয়া বেরোচ্ছিল। বাপরে, এই লোক নাকি চুপচাপ থাকতো আর এখন এগুলো কি বললো? এই যেন অন্য তুরাব। আগের তুরাবের সাথে এই তুরাবের আকাশ পাতাল তফাৎ। এর মধ্যে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে অনেক কিছু পাল্টে গেছে। আমাদের দুইজনের ভালোবাসা আরো গভীর হয়েছে। সারাদিন দুইজনে মোবাইলে কথা বলি। মাঝ দিয়ে তুরাবের বাবা মা এসে আংটি পরিয়ে দিয়ে গেছে আর বিয়ের ডেট ফিক্স করে গেছে। আর 15 দিন পরই বিয়ে। এই বিয়ে তাড়াতাড়ি হওয়ার পিছনে তুরাবের কষ্টের সীমা নেই। বেচারা বাবা মাকে সোজা বলেছে আমি খুব শীঘ্রই বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি পারো আমার বউ এনে দাও। এই কথা শুনে সবাই শিখি হাসাহাসি। সবাই বলেছে বিয়ের ব্যাপার স্যাপার কত ঝামেলা, এই কয়দিনে কিভাবে সম্ভব। তাই অনেক বোঝানোর পর 1.5 মাস সময় দিয়েছে। এই 1.5 মাসই নাকি তার কাছে 1.5 বছরের সমান। তার বাবা মা তো ছেলের এহেন কাণ্ডে প্রচন্ড অবাক হয়েছিল, তাদের রাগী গম্ভীর ছেলে এমন ঠোঁটকাটা স্বভাবের কিভাবে হলো। কিভাবে বাবা মার কাছে এসে সোজা বলছে আমার বউ লাগবে, বউ এনে দাও।
তারপর যেদিন আংটি পরিয়ে গেল যাওয়ার সময় কানের কাছে এসে বলে খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে যাব, ততদিন নিজের খেয়াল রেখো। ওই দিন ওর এক দাদি তো দেখে বলেই ফেলেছিল, কিরে আজকে কি বিয়ে করে থেকে যাওয়ার শখ আছে নাকি? যদি থাকে তাহলে সেটা কিন্তু হচ্ছে না। তোমার কথায় বাপুই 1.5 মাসে বিয়ে ঠিক করেছি। বিয়ের কত কাজ, 1.5 মাসে কি সব ঠিকঠাক করা যায়? তারপরেও তো সব করছে। উনি তখন বলেছিলেন, তোমাদেরকে আমি বলেছি এত কাজ করতে, আমি তো বলেছি তাড়াতাড়ি আমার বউ এনে দাও। তখন ভরা লোকের সামনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। ঠিক কতটা ঠোঁটকাটা হলে মানুষ এভাবে সবার সামনে এই কথা বলতে পারে? সেদিন তো আমি আর মাথা তুলে দেখাতে পারিনি লজ্জায়। বিয়ের কেনাকাটা সব প্রায় শেষ। তুরাব নিজে সব কেনাকাটা করছে। তার এর কথা, তার বিয়ের সব জিনিস সে নিজে কিনবে। বসে বসে কথাগুলো ভাবছিলাম আর আনমনেই আসছিলাম। তখনই ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি আমার প্রাণপ্রিয় হবু স্বামী। মনটা আরো ভালো হয়ে গেল। রিসিভ করলাম। কি করছিলে? যদি বলি আপনার কথা ভাবছিলাম। আমার কথাই যেন সব সময় ভাবা হয়। আমি ছাড়া অন্য কোনো পুরুষের কথা মনে আসার আগে যেন আমার মরণ হয়। পৃথিবীতে বোধহয় এর থেকে কষ্টের আর কিছু নেই একটা পুরুষের জন্য। এগুলো কেমন কথা? মানা করেছি এগুলো বলতে। আপনি ছাড়া অন্য কেউ আমার মনে আসার আগে যেন আমার মরণ হয়। আমি চাই না আপনার জায়গায় অন্য কাউকে ভাবতে। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কেন? এখন কেন বেশি হবে? যখন আপনি বারবার মরার কথা বলেন আমার শুনতে কেমন ভালো লাগে। আমি বলবো, তুমি কেন বলবে? তুমি এই কথা বলতে পারবে না। তাহলে আপনিও বলতে পারবেন না। সমান সমান। জানো মেঘ, আমি তোমার সাথে বাঁচতে চাই অনেক দিন। আমার না এখন কেন জানি মরতে ইচ্ছে করে না। আমি বাঁচতে চাই তোমার সাথে, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। এই চাওয়াটা কি অপরাধ? জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তা জানি না। শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হুম, থাকবেন তো সব সময় আমার পাশে থাকবেন। আর আমিও আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। জীবনের শেষ বিন্দু দিয়েও ভালোবেসে যাব ইনশাআল্লাহ। হুম, ভালোবাসি তোমায়। সমাপ্ত।